প্লিজ শুভ, আমার সাথে এরকম করো না। তুমি আমার সাথে এরকম করতে পারো না। আশ্চর্য, তুমি কি আমাকে জোর করবে নাকি? জোর করলেই কি সব হয়ে যায়? তুমি তাহলে আমাকে ধোঁকা দিচ্ছ। যা ভেবে খুশি থাকো, প্লিজ আমাকে আর বিরক্ত করো না। আমার আর তোমার সাথে ভালো লাগছে না। আমার আরও স্মার্ট কাউকে চাই, নবনীতার মতো কাউকে। দেখছো মেয়েটা কি হট? চারু নবনীতার দিকে তাকায়। নবনীতা একটা স্লিপলেস টপস আর জিন্স পরেছে, বন্ধুদের সাথে হেসে হেসে কথা বলছে। হ্যাঁ, আসলে এই মেয়েটা হট, তবে সুন্দর না। মেয়েটা হট, তবে সুন্দর না আমার মতো। যা খুশি হোক, আমি ওর সাথেই থাকবো। তাহলে কম্পিটিশনে আমার পার্টনার কে হবে? তুমি কি সেটাও বাদ দেবে? অফকোর্স, তোমার কি মনে হয় আমি তোমার মতো খ্যাতের সাথে পারফর্ম করব? আমি নবনীতার সাথে গাইবো। এটা করো না প্লিজ। এটা আমার স্বপ্ন। তুমিও আমাকে ছেড়ে চলে যাবে, আবার পার্টনারশিপটাও বাদ দিবে। প্লিজ, আমার এতদিনের পরিশ্রম সব নষ্ট হবে। এই বলে চারু শুভর হাত ধরে রিকোয়েস্ট করে। শুভ হাত ঝটকা মেরে সরিয়ে দিয়ে চলে যায়। আবার কি মনে করে ফেরত এসে বলে, তোমার মতো আনস্মার্ট খ্যাতের সাথে পারফর্ম বা লাইভ লিড কোনোটাই করা যায় না। বি কেয়ারফুল, আমার পিছু করবে না। শুভ চলে যায়। চারু সেখানেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। কারণ ঠিক এই মুহূর্তে তার ব্রেকআপ হলো। তার জীবনে প্রথম ভালোবাসা শুভকে হারালো। চারু এই কলেজে প্রথম বর্ষের ছাত্রী, আর শুভ ফাইনাল ইয়ার। আরও প্রায় 9 মাস আগ থেকে শুভ চারুর পিছনে আঠার মতো লেগেছিল, কিন্তু চারু কখনোই তাকে হ্যাঁ বলেনি। কেননা চারুর জীবনের একমাত্র লক্ষ্য ছিল কোনো একটা চাকরি এবং গান গাওয়া, বড় সঙ্গীত শিল্পী হওয়া। কিন্তু চারুর পড়ার বিকাশ ঘটানোর সুযোগ পেলেও গানের প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ কখনোই পায় না। একটা সময় চারু জানতে পারে শুভ গানের সাথে সম্পৃক্ত। গান ভালোবাসে এমন মানুষ চারুও ভালোবাসে। চারু তাই গানের জন্য শুভকে ভালোবেসে ফেলে। কিন্তু হঠাৎ করে সে জানতে পারে শুধু গান নয়, সে শুভকে আসলেই ভালোবেসে ফেলেছে। ওদের রিলেশনের আজ 2 মাস ছিল, কিন্তু এদিকে শুভ নবনীতা নামের এক মেয়েকে দেখে পছন্দ করে ফেলে। নবনীতা খুব স্মার্ট আর হট ছিল। অপরদিকে চারু একেবারে সাধারণ সাদাসিধা ছিল। নবনীতাও শুভকে দেখে নানান অঙ্গভঙ্গি করত। চারু সেটা অনেক আগে খেয়াল করেছিল, কিন্তু তার ভালোবাসাকে যে মেয়েটা এভাবে ছিনিয়ে নেবে সেটাও বুঝেনি। আজ গানের একটা কম্পিটিশন ছিল ওদের কলেজে। এখানে টপ হলে তারা জেলা পর্যায়ে গাইবে। এরপর একটার পর একটা অপরচুনিটিকে ঠেকাই কাকে। এখানে কাপল সিঙ্গিং ছিল। চারুর পার্টনার ছিল শুভ, কিন্তু শুভর সাথে সম্পর্ক ভাঙার সাথে সাথে চারুর স্বপ্ন ভেঙে চলে যায়। কারণ চারুর সাথে আর কোনো পার্টনারই ছিল না গান করার জন্য। চারু কাঁদতে থাকে, কিন্তু শুভ সেদিকে তোয়াক্কা করে না। নবনীতা চারুর কাছে এসে হেসে বলে, ওহো, পুর বেবি। না রইল লাইফ পার্টনার, না রইল সিঙ্গিং পার্টনার। আমি বলি কি, একটু স্মার্ট হও, ঠিক আমার মতো। চারু কিছু বলে না। নবনীতা চলে যায়। চারু বাসায় গিয়ে মন খারাপ করে বসে থাকে। ওর মা দেখে চারু জানালার দিকে তাকিয়ে আছে, বুঝতে পারেন মেয়ের মন খারাপ। তখনই কাছে এসে জিজ্ঞাসা করে। কি রে, কি হলো তোর? চারু বিরক্ত হয়। কিছু না তো, যাও তো মা। আরে আমি তোর মা, আমার সাথে বলবি না কার সাথে বলবি? বল। চারু এবার ওর মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। শুভ আমাকে ধোঁকা দিয়েছে। এমনকি ওর জন্য আমি গানের কম্পিটিশনেও থাকতে পারবো না। ও বলেছে আমি নাকি আনস্মার্ট, আমার জন্য নাকি কেউ থাকবে না। চারুর মা মেয়ের মাথায় হাত বুলান। তিনি সবসময় মেয়ের সাপোর্ট করেন, কারণ তার জীবনে তার সংসারে কেবল তার মেয়েই আছে। তার জন্য তিনি কখনোই চান না মেয়ে কষ্ট পাক বা হীনমন্যতায় ভুগুক। তাই মেয়েকে স্বাধীনতা দিয়েছেন। তিনি শুভ আর চারুর গান এবং সম্পর্ক দুটোর ব্যাপারেই জানতেন। মেয়ের দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে ভরসা দেন। মন খারাপ করিস না, দেখবি তোর জীবনে এমন কেউ এসেছে যে তোর সব স্বপ্ন পূরণ করবে, তোকে আনস্মার্ট ভাবেই গ্রহণ করবে, ভালোবাসবে। চারু ওর মাকে জড়িয়ে ধরে। সে জানে না ওর মার কথা সত্যি হবে কিনা, তবে ও চায় ওর জীবনে সত্যি এমন একটা মানুষ আসুক যে ওকে ওর স্বপ্নের সিঁড়িতে একসাথে নিয়ে চলুক, একসাথে জীবন গড়ুক। চারুর একটু মন হালকা হয়, তারপর মায়ের দিকে তাকিয়ে বলে, কিন্তু মা, পরশু আমার কম্পিটিশনে পার্টনার কে হবে? দেখিস কিছু একটা হবে, কেউ না কেউ হয়ে যাবে, চিন্তা করিস না। সত্যি বলছো মা? সত্যি। থ্যাংক ইউ মা, তুমি সবসময়ই আমার সাহস, আমার ভরসা। আই লাভ ইউ মা।
চারু ওর মার গলা জড়িয়ে চুমু খায়, তারপর উঠে চলে যায় রিহার্সেলের জন্য। মা হেসে দেয়, তারপর চোখের জল মুছে বলে, পাগলি মেয়ে, তোর বাবা ছেড়ে যাওয়ার পর তুই আমার সব। তুই সব সময় এমন ভালো থাকিস, খুব ভালো থাকিস। পরের দিন চারু কিছুটা ফ্রেশ মাইন্ডে কলেজে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে শুভ আর নবনীতা একসাথে গায়ে গা ঘেঁষে প্র্যাকটিস করছে। ওর কাছে বিষয়টা খারাপ লাগে, ওর মনটা খারাপ হয়ে যায়। নবনীতা আর শুভর প্র্যাকটিস শেষে শুভ একটা কাজে চলে যায়। নবনীতা ওর বান্ধবীদের সাথে বসে কথা বলছিল, হঠাৎ করে নবনীতার চোখ যায় একটা ছেলের উপর। ছেলেটা বেশ লম্বা, সুদর্শন, দেখতে বেশ আকর্ষণীয়। কি ফিগার আর চাহনি, যে কোনো মেয়ে ঘায়েল হয়ে যাবে। ছেলেটা এদিকে এগিয়ে আসছে। নবনীতা তার দিকে হাঁ হয়ে তাকিয়ে থাকে, বান্ধবীদের খোঁচা দিয়ে বলে, ও মাই গড, এই মালটা কে রে মামা? ওর বান্ধবীরা ছেলেটার দিকে তাকায়। আরে ও হচ্ছে আকাশ চৌধুরী, আমাদের কলেজের ওনারের ছেলে। বলিস কি, এর তাহলে বিশেষণের শেষ নাই। এত হ্যান্ডসাম, কলেজ ওনারের ছেলে, মেধাবীও হবে নিশ্চয়ই। কিন্তু এই ছেলে এতদিন কই ছিল? একে দেখি নাই কেন? একে দেখলে তো আর আমি অযথা ওই বোকা হাবলু শুভর পিছনে ঘুরতাম না। ওটাকে পটাতে আমার টানা 7 দিন লাগছে, এখন মনে হচ্ছে অযথাই। ওর বান্ধবীরা হাসে। তুইও না নবনীতা, তুই কি দুনিয়ার সব ছেলেকেই পটাবি নাকি? তবে আমরা কি করব? আর ওকে দেখবি কি করে? ও তো কলেজেই আসে মাসে একদিন। ওনারের ছেলে, না আসলেও কিছু বলার নেই কেউ, বুঝেছিস? যখন মন চায় আসে, তাই দেখিস না। আর ছেলেটা নাকি জবও করে, মেবি সব সামলে আসতে পারে না, তবে মেধাবী ভীষণ। ও আচ্ছা, বুঝলাম। তবে এবার থেকে রেগুলার আসবে আমার জন্য। মানে? মানে ওকে এবার আমি পটাচ্ছি। ওর বান্ধবীরা হা হয়ে থাকে। নবনীতা সামনের দিকে এগিয়ে যায়। নবনীতা একটু সামনে এগিয়ে গিয়ে আকাশের উদ্দেশ্যে হাত বাড়িয়ে বলে, আপনি 4th ইয়ার, আমি নবনীতা, ফার্স্ট ইয়ারে পড়তে হলো। আপনাকে কিন্তু প্রথমবার দেখছি। আকাশ খুব তাড়াহুড়োই ছিল, আর এমনিতেও আকাশ কোনো মেয়েদের পাত্তা দেয় না, তাই সে নবনীতাকে ইগনোর করে চলে যায়, একদমই তাকায় না। নবনীতা অবাক হয়ে তাকিয়ে থাকে। জীবনে প্রথমবারের মতো কোনো ছেলে তাকে ইগনোর করছে, না হলে সব ছেলেরা তো তার সাথে কথা বলার জন্য পাগল হয়ে থাকে। নবনীতার বান্ধবীরা হাসতে থাকে। নবনীতা তখন রাগ দেখিয়ে বলে, একদম হাসবি না, দেখবি আমি এই ছেলেটাকে পটিয়ে ছাড়বই। এই ছেলেটা একদিন আমার পেছনে পেছনে আসবে। এটা শুনে নবনীতার বান্ধবীরা আবারও হেসে দেয়। নবনীতা সেখান থেকে রেগে ক্লাসরুমে চলে যায়। নবনীতা আর চারু একই ক্লাসের, এদিকে আবার শুভ আর আকাশ একই ক্লাসের। ক্লাস শেষের পর ওদের রিহার্সেল শুরু হয়। নবনীতা আর শুভ রিহার্সেল করছিল। চারু মন খারাপ করে বসেছিল। ওর বান্ধবী রিহার্সেল করার জন্য ডাকে, কিন্তু ওঠে না। কিন্তু ওর পার্টনার তো নেই, ও কার সাথে রিহার্সেল করবে? নবনীতা চারপাশে তাকিয়ে আকাশকে খুঁজতে থাকে। সে শুভকে বলে, শুভ, একটু বসো, আমি আসছি। কই যাও? ওয়াশরুমে একটু। আচ্ছা যাও। নবনীতা উঠে পড়ে, আকাশকে খুঁজতে থাকে। আকাশ গানপ্রেমী মানুষ, সে জানে কলেজে একটা কম্পিটিশন আছে, কিন্তু সে ভালো গান করলেও এই কম্পিটিশনে অংশগ্রহণ করবে না, কারণ কম্পিটিশনের একটা রুলস আছে। একজন ছেলের সাথে একজন মেয়ে পার্টনার থাকতে হবে, আর তাদের মধ্যে কম্পিটেড হবে। কিন্তু আকাশ কোনো মেয়ের সাথে কথা বলে না, বলা পছন্দও করে না। কোনো একটা কারণে সে কোনো মেয়েদেরই পছন্দ করে না। পুরনো এক ক্ষত মনে করে তার মেয়েদের প্রতি ঘৃণা চলে আসে, তাই সে ভালো গান করলেও কম্পিটিশনটাই অংশগ্রহণ করবে না। ছুটির পর ক্লাসরুমটা নীরব ছিল। আকাশ রুমে বসে বসে গান গাইছিল, আর গানটা একটা রেকর্ডারের রেকর্ড করছিল। ওর পূর্ণ অভ্যাস এটা, রেকর্ডারে রেকর্ড করে রাখে প্রিয় সব গানগুলো। এ সময় নবনীতা ভেতরে আসে। নবনীতা এসে আকাশের সামনে দাঁড়ায়, তারপর ইচ্ছে করে ওর গায়ের ওনাটা ফেলে দেয়। তারপর একটু নিচু হয়ে আকাশের সামনে ঝুঁকে বলে, তোমাকে সেই কখন থেকে ফলো করছি, তুমি আমাকে ইগনোর করছো? আকাশ থমকে তাকায়। আরে এই মেয়েটা এখানে কি করছে? এই মেয়েটার সাহস তো কম না। কলেজের কোনো মেয়ে যেখানে তার কাছে আসে না, সেখানে এই মেয়েটা এসে সরাসরি তুমি করে কথা বলছে। আকাশ উঠে বলে, এই মেয়ে, তুমি কে? এখানে কি করছো? আমি নবনীতা, এখানে তোমার জন্য দাঁড়িয়ে আছি। আমাদের কলেজে একটা গানের কম্পিটিশন আছে, জানো তো? আমার পার্টনার হবে তুমি। আমি কিন্তু খুব ভালো গান গাই।
তখনই সেখানে আকাশের বন্ধুরা আসে। তারা নবনীতাকে চিনতে পারে। তখন তাদের মধ্য থেকে একজন বলে, এই মেয়ে, তুমি তো আমাদের অনেক জুনিয়র। তোমার তো ভালোই সাহস দেখছি। আর তুমি তো আমাদের ব্যাচমেট শুভর গার্লফ্রেন্ড। শুভর সাথে তো অলরেডি তোমার প্রেম হয়ে আছে। তুমি আকাশের পেছনে পড়েছো কেন? কারণ আকাশকে আমার ভালো লাগে। আই লাভ ইউ আকাশ। আকাশ পানি খাচ্ছিল। নবনীতার কথা শুনে মুখ থেকে পানি ফসকে বেরিয়ে যায়। আকাশ কাশতে থাকে। কি প্যাহে মেয়ে, এভাবে কেউ প্রপোজ করে? আকাশের বন্ধুরা হাসে। আকাশ মেয়েটার কাছে আসে। তারপর মেয়েটার মাথায় একটা টোকা দিয়ে বলে, শোনো, তুমি আমাকে ভালোবাসো, ইটস ফাইন, বাট আমি মেয়েদের ঘৃণা করি, বুঝলে? ঘৃণা। ভবিষ্যতে কখনো এসব বলবা না। এই ফাহিম, চল তো। আকাশ চলে যায়। নবনীতা প্রচণ্ড রেগে যায়। ওকে অপমান, এর বদলা সে নেবে। আকাশ ভুল করে ওর রেকর্ডারটা ফেলে চলে যায়। নবনীতার চোখ যায় সেদিকটায়। সে রেকর্ডারটা হাতে নেয়, ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। তারপর মনে মনে কিছুটা বিড়বিড় করে এবং এদিক সেদিক তাকিয়ে সেটা খুব ছুঁড়ে মেরে ফেলে দেয়। নে, বেশ হলো। এবার কি হবে? আমাকে রিজেক্ট করা না? এর শোধ আমি আরও কঠিনভাবে নিব। চারু মাঠে বসেছিল। আজকে আর রিহার্সেল করবে না। মনটা ভালো লাগছে না। এখানে এলে শুভকে দেখলেই ওর মন খারাপ হয়। চারু উঠে দাঁড়ায়, বাসায় চলে যাবে। হঠাৎ করে সামনে একটা ভাঙা রেকর্ডার পড়ে থাকতে দেখে চারু সেটা হাতে নিতেই সেটাতে গান বেজে ওঠে। গানটা এই রেকর্ডার মালিকের। বাহ, দারুণ তো গানটা। এই গানটাই তো গাওয়া যায়। চারু চারপাশে তাকায়, কাউকে দেখতে পায় না। কি জানি কার এটা, খোঁজ করলে দিয়ে দিবে। আপাতত এটাই ওর পার্টনার। চারু রেকর্ডারটা নিয়ে বাসে চলে যায়। সে বারবার গানটা গায় রেকর্ডারের সাথে তাল মিলিয়ে। গানটা খুব সুন্দর ছিল। চারু মা রুমে আসে। কি রে মা, তোকে বেশ খুশি লাগছে আজ। কোনো ভালো খবর আছে? হ্যাঁ মা, আজ আমি ভীষণ খুশি, কারণ আমার পার্টনার পেয়ে গেছি। তাই নাকি? কে সে? চারু রেকর্ডারটা দেখায়। এই যে, চারু মা অবাক হয়। মেয়েটা কি পাগল হলো? এটা কি? এটা আবার পার্টনার হয় কেমন করে? এটা তো রেকর্ডার। এইখানে বসো, এই দেখো। চারু রেকর্ডারটা ওপেন করে। তখনই আকাশের কণ্ঠে গান বেজে ওঠে। দেখলে, এটাই এটাই আমার পার্টনার। কিন্তু মা, ওরা কি এটা অ্যালাউ করবে? জানি না মা, আই হোপ করবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব। শুভ কামনা মা, আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে। চারু আবার রিহার্সেল শুরু করে। পরদিন কলেজ শুরু হয়। আকাশ দূরে ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। নবনীতা সেদিকে তাকায়, তারপর মুচকি হাসে। আকাশরা যখন আড্ডা দিচ্ছিল, নবনীতা তখন আস্তে আস্তে উঠে বসে। তারপর আকাশের ব্যাগে রাখা বোতলে কিছু মিক্সড করে দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আকাশ আসে আর পানিটা খায়। কিন্তু তখনই হঠাৎ আকাশ চেঁচিয়ে ওঠে। ওর বন্ধুরা ভয় পেয়ে যায়। আকাশের কাছে দৌড়ে আসে। এই কি রে, তুই ঠিক আছিস? আকাশ লাফাতে লাফাতে বলে, ঝাল, ও মাই গড, ঝাল। পানিতে কেউ কিছু মিশিয়ে দিছে। এত ঝাল যে আমার দম বন্ধ হয়ে আসছে। বলিস কি? এসব কে করবে? সেসব পরে হবে, আগে কিছুর ব্যবস্থা করো। আকাশের বন্ধুরা ছুটে যায় পানি আনতে। পানি এনে দিলেও আকাশের ঝাল আর কমে না। আকাশ তেমনই ছটফট করতে থাকে। দূর থেকে নবনীতা সেটা দেখে খুব খুশি হয়, কারণ সে এটাই চাইছিল। এবার মজা বুঝুক। নবনীতাকে রিজেক্ট করা, চারু দূর থেকে খেয়াল করেছিল। চারু ছেলেদের সাথে তেমন কথা বলে না। আর শুভর সাথে ব্রেকআপ হওয়ার পর তো ওর সব ছেলেদের প্রতি বিশ্বাসই উঠে গেছে। কিন্তু একটা ছেলেকে এভাবে ছটফট করতে দেখে চারু আর নিজেকে সামলাতে পারে না। উঠে গিয়ে আকাশের বন্ধুদের কাছে যায়। এক্সকিউজ মি ভাইয়া, কি হয়েছে? আরে চোখে দেখো না তুমি, ওর পানিতে কেউ প্রচুর ঝাল মিশিয়েছে। এখন পানি খেয়েও কমছে না। আকাশ তখনও লাফাচ্ছে। কে কি বলছে ওর কানে হুঁশ নেই। চারু দূরে তাকায়। নবনীতা মিটিমিটি হাসছে। চারু সব বুঝে ফেলে, কিন্তু কিছু করে নেই। এই মেয়েটার সাথে সে মোটেও লাগতে যাবে না, তাও আবার অচেনা ছেলের জন্য। চারু উঠে কোথাও দৌড়ে যায়। তারপর আবার ফেরত এসে ফাইমের হাতে কিছু দিয়ে বলে, ওনাকে এটা খেতে দিন। এটা কি? চিনি। চিনি দিয়ে কি হবে? আরে এত প্রশ্ন কেন করছেন? ফাইম আকাশকে খেতে দেয়। আকাশ খেয়ে ফেলে। একটু পর ওর ঝাল কমে যায়, লাফালাফিও বন্ধ হয়ে যায়। ফাইম বেশ খুশি হয়। আকাশ বলে ওঠে, আল্লাহ, কমছে। থ্যাঙ্কস বন্ধু। থ্যাঙ্কস আমাকে না, ওই মেয়েটাকে দে। ওই মেয়ে থ্যাংক ইউ। তুমি আমার বন্ধুকে। ফাইম পাশ ফিরে তাকায়, কিন্তু চারু ততক্ষণে চলে গেছে।
ফাহিম অবাক হয়। মেয়েটার নাম জানলো না পর্যন্ত, একটা ধন্যবাদও দিতে পারলো না। কিরে, হা করে কি দেখছিস? আরে একটা মেয়ে তোকে হেল্প করেছিল। আমরা তো এই বুদ্ধির কথা জানতামই না, কিন্তু কোথায় যেন চলে গেল মেয়েটা। আজব তো। নাম জানিস? আরে না, ওকে চিনিই না। আচ্ছা, দেখা হোক, পরে ধন্যবাদ দিস। এ কলেজেরই হবে। কিন্তু তোর পানিতে ঝাল মেশালো কে? মেবি ওই মেয়েটা। ওরে আজকে। থাক, বাদ দে। এদের সাথে কথা বললে আরও নিচে নামা হবে আমাদের। চল, ক্লাসে যাই। চল। নবনীতা আবার রেগে ফেটে পড়ে। এই চারু মেয়েটা সব কিছুর মধ্যে কেন চলে আসে? পরের দিন চাউদের কম্পিটিশন শুরু হয়। কম্পিটিশনে অনেকগুলো কাপল গান করে। শুভ আর নবনীতা সেখানে একসাথে পারফরমেন্স করে। এরপর পালা আসে চারুর। চারু গান করা শুরু করে। চারুর গান শুনে সবাই মুগ্ধ হয়ে শুনতে থাকে, কিন্তু সবাই মুগ্ধ হলেও আকাশ থমকে যায়। কারণ চারু যে গান গাইছিল সে সেটা সবসময়ই গায় এবং তার পছন্দের একটা গান। কিন্তু পরক্ষণে আকাশ ভাবে, একটা গান তো সবাই গাইতেই পারে, এতে এত অবাক হওয়ার কিছু নেই। তবে বিচারকরা চারুর গান মুগ্ধ হয়ে শুনলেও কানে একে অপরের সাথে কিছু কথা বলাবলি করছিল, কারণ চারুর কোনো পার্টনার ছিল না। এই মেয়েটার এত সুন্দর গান তারা নিতে পারবে না, কারণ তার সাথে কোনো ছেলের ভয়েস নেই। তখনই হঠাৎ করে চারু তার রেকর্ডার চালু করে এবং সেখানে তার পার্টনারের ছেলের কণ্ঠের গান শুরু হয়। এবার সবাই অবাক হয়, তাকিয়ে থাকে। বিচারকরা বুঝতে পারে চারু এই রেকর্ডারটাই তার পার্টনার হিসেবে চালাচ্ছে। সবাই মুগ্ধ হয়ে শুনছে। এদিকে আকাশের কণ্ঠটা মাইকে শুনে চমকে যায়। আরে, এটা তো সে সেদিন ক্লাসরুমে বসে রেকর্ড করছিল। হঠাৎ করে তার মনে পড়ে তার রেকর্ডারটা কই। রেকর্ডারটা তো সে ক্লাসরুমে ফেলে এসেছিল, কিন্তু সেটা এই মেয়েটার কাছে গেল কি করে? আর মেয়েটাই বা তার গান প্লে করছে কেন? আকাশ ভিড় ঠেলে একটু সামনে এগিয়ে আসে মেয়েটা কি সেটা দেখার জন্য। আকাশ যেইমাত্র সামনে এগোয়, চারুকে দেখে সে অবাক হয়ে যায়। এত সুন্দর মেয়ে সে হয়তো জীবনে আর একটাও দেখেনি। মেয়েটার একদম নিষ্পাপ চেহারা, সচ্ছল আর কি দারুণ গান গাইছে। আশ্চর্য, এত সুন্দর মেয়েটাকে এতদিন সেই দেখতে পায়নি কেন? এদিকে চারুর কণ্ঠ শুনে সবাই হাততালি দিচ্ছিল। আকাশের বন্ধু ফাইম এগিয়ে আসে, চারুকে দেখে অবাক হয়ে বলে, আরে বন্ধু, ওকে চিনিস? এই তো সেই মেয়েটা। কোন মেয়েটা? আরে যে মেয়েটা ওই দিন তোকে হেল্প করেছিল, তোকে চিনি খাইয়ে তোর ঝাল কমাতে সাহায্য করেছিল। সেদিন ওই মেয়েটা না থাকলে কী যে হতো। থ্যাংক ইউ বলার জন্য ও পায়নি, একেবারে উধাও হয়ে গিয়েছিল। বাহ, মেয়েটা তো দারুণ গানও করে। এই গানটা আমার গাওয়া। ও হে, তাই তো, সেই জন্য তো বলি কণ্ঠটা এত চেনা চেনা লাগছে কেন। আশ্চর্য, মেয়েটা তো রেকর্ডিং কই পেলো? জানি না, কিন্তু মেয়েটা খুব সুন্দর গান করে। এটা দেখতেই পাচ্ছি। চারু রেকর্ডার মাইকের সামনে ধরে রেখেছিল, আর সেখানে এতক্ষণে আকাশের ভয়েস চলছিল। হঠাৎ করে আকাশের ভয়েসটা থেমে যায়। চারু রেকর্ডারটা বারবার চালু করার ট্রাই করে, কিন্তু সেটা আর চলে না। এবার পুরা হল জুড়ে নীরবতা নেমে আসে। তারা যখন মন খারাপ করে, অবাক হয়ে তাকায় এবার কি হবে তা দেখার পালা। চারু মাইকের সামনে আসে আর বলে, আসলে গত কয়েকদিন আগে আমার ব্রেকআপ হয়েছিল, আর আমার যে পার্টনার ছিল সে অন্য একজনের সাথে পারফর্ম করছে, তাই আমি রেকর্ডারটা নিয়ে এসেছি। এইটাতে কারো কণ্ঠ ছিল, আর এটা অনেক দারুণ ছিল। এটাই আমার সঙ্গী ছিল। আমি জানি না এই মানুষটা কে, তবে তাকে ধন্যবাদ দিতে চাই। কিন্তু এখন মনে হচ্ছে এই রেকর্ডারটাও আর আমার সঙ্গ দিতে চায় না। আমি আর কন্টিনিউ করছি না। সবাইকে বিরক্ত করার জন্য ধন্যবাদ, আসছি। চারু চলে যেতে যাচ্ছিল। বিচারকদের মধ্যে থেকে একজন বলে ওঠে, এই মেয়ে, তুমি খুব ভালো গাইছিলে, কিন্তু আফসোস কোনো পার্টনার না থাকলে আমাদের কিছু করার নাই। ইটস ওকে ম্যাম, আমি কিছু মনে করিনি। তোমার জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ ম্যাম। চারু যখন চলে যেতে নাই, ঠিক তখনই হঠাৎ করে রেকর্ডারের কণ্ঠটা বেজে ওঠে। সবাই অবাক হয়ে তাকায়, কিন্তু না, গানটা রেকর্ডারে বাজছে না। একটা ছেলে গাইতে গাইতে স্টেজে উঠছে। তারা অবাক হয়ে তাকায়, এই ছেলেটাকে। আরে, এই কণ্ঠ তো সেই একই কণ্ঠ। তার মানে এই কণ্ঠটার মালিক এই ছেলেটা। ছেলেটা গান গাওয়ার সাথে সাথে তার সাথে চারুও গেয়ে ওঠে, আর তখনই হলের সবাই আবার চিৎকার দিয়ে ওঠে। বিচারকরা গানটা খুব ভালোভাবে উপভোগ করে। অনুষ্ঠান শেষ হলে চারু বসে বসে পানি পান করছিল। ঠিক তখনই আকাশ আর ফাহিম আসে। এই তুমি সেই মেয়েটা না, যে সেই দিনকে আমাদের চিনি দিয়েছিলে?
চারু চোখ তুলে উপরে তাকায়। হ্যাঁ, সেদিন চারু কাউকে সাহায্য করেছিল, কিন্তু কারোর চেহারা অতটা মনে নেই, কারণ ছেলেদের সাথে তেমন কথা বলে না। কথা বলেও তাদের দিকে তাকায় না। তবে চারুর যতটুকু মনে আছে, সে চিনি দিয়ে সাহায্য করেছিল। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ফাহিম কিছু বলতে যাবে, তখন আকাশ বলে, খুব সুন্দর। কিছু বললেন? মানে বললাম তোমার কণ্ঠ খুবই সুন্দর, সাথে তুমিও। চারুর লজ্জা পায়। ফাহিম তখন বলে, দেখবে তুমিই জিতবে। আরে না, কত প্রতিযোগী আছেন। আরে না, তোমার উপস্থাপনা এত সুন্দর যে সবাই তাকিয়েছিল, আর এত দারুণ গেয়েছো। তুমি ফার্স্ট হবে, দেখে নিও। ধন্যবাদ। আর আপনি? আপনাকেও ধন্যবাদ বলা হয়নি। জানি না কি হবে, তবে আপনার এই ভাঙান রেকর্ড আর আপনি দুটোই অনেক দারুণ। আমাকে হেল্প করার জন্য অনেক ধন্যবাদ। ইটস মাই প্রেশার। আসি। আকাশ সেখান থেকে চলে আসে। তবে আকাশের আসতে মনে চাচ্ছিল না। আকাশ অবাক হয়ে যায়। এই প্রথম কোনো মেয়েকে দেখে তার হার্টবিট বেড়ে গেছে। সেই কালো অতীতের পর এতকাল সে কোনো মেয়েকেই দেখতে পায়নি। আজ তার এই মেয়েটাকে দেখে এমন লাগছে কেন? ওকে এত ভালো লেগে গেল কেন? চারুকে দেখতে থাকে আকাশ। চারুরও কেমন কেমন লাগতে থাকে। চারু আগে কখনো কোনো ছেলের সাথে কথা বলেনি, কিন্তু আজকে আকাশের এই হেল্প আর আকাশ দুটোই তাকে মুগ্ধ করে দিয়েছে। মনে মনে সেও ছটফট করছে আকাশের সাথে কথা বলার সময়, কিন্তু না, সেটা প্রকাশ করা যাবে না, তাহলে ওরা ওকে স্যাসরা ভাববে। এর কিছুক্ষণ পর মাইকে অ্যানাউন্স হলো, আজকের কম্পিটিশনে ফার্স্ট হয়েছে আকাশ এবং চারু। আকাশের বন্ধু আর চারু বান্ধবীরা লাফিয়ে উঠল খুশিতে। বিচারকরা চারুকে মেডেল দিল। চারু তখন স্টেজে উঠে দাঁড়িয়ে পড়ল। গান আমার খুব পছন্দ, তবে আজকের এই পর্যায়ে আসাটার ক্রেডিট একমাত্র এই মানুষটার। আমি আপনার নাম জানি না, যে আমার সাথে গেয়েছেন। অবশ্যই স্টেজে আসুন। এই পুরস্কারটা একা আমার প্রাপ্তি না, এটা আপনারও প্রাপ্তি। আকাশ চারুর কথা শুনে অবাক হয়ে যায়। মেয়েটা তাকে ডাকছে। মেয়েটার তো সম্মানবোধ ভালোই আছে। সে স্টেজে উঠে আসে। সবাই তাকে অভিনন্দন জানায়। চারু তাকে পুরস্কারটা হাসি মুখে এগিয়ে দেয়। আকাশ মাইক ধরে এবং মাইকের সামনে গিয়ে বলে, আপনারা জানলে অবাক হবেন, আমি কখনো কোনো মেয়ের সাথে কথা বলতে কমফোর্ট ফিল করি না, কিন্তু কেন জানি না এই অচেনা এবং সম্পূর্ণ অপরিচিত মেয়েটার সাথে আমি গান ডুয়েট করলাম। যাই হোক, মেয়েটা সত্যি দারুণ গান গায়, আর আমার সম্পর্কে এত বেশি বলে ফেলেছে যে আমার নিজেরই লজ্জা লাগছে। তবে এটা ভেবে ভালো লাগছে যে আমার এই পচা গলাটাও কারো কাজে লাগলো। থ্যাংক ইউ অল, সবাই আমাদের সাপোর্ট করেছেন, থ্যাংক ইউ। বিচারকরা হাততালি দেয়। তাদের মধ্যে থেকে একজন বলে ওঠে, ওয়াও, কিউট জুটি। এটা বলার পর আকাশ এবং চারু দুজনেই লজ্জা পায়। এদিকে নবনীতা এবং শুভ দুজনেই ভেতরে ভেতরে চলে যাচ্ছে। শুভ ভাবতেই পায়নি চারু এত দারুণ করবে, আর নবনীতা অভিমানে রাগে ফেটে পড়েছে। নবনীতা শুভর দিকে তাকিয়ে বলে, দেখলে মেয়েটা কি ফাজিল, কত ঢং করে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। অবশেষে প্রাইজটা নিয়েই নিল। আরে ধুর, আজে বাজে কথা বলো না তো, ও তো ভালোই গেয়েছে। তুমি কি আবার ওর প্রেমে পড়ে গেলে নাকি? আরে ধুর, আমি ওর কাছে হেরে গেছি, আমার এটা ভেবেই রাগ লাগছে, আর তুমি বলো প্রেম। চিন্তা করো না, ওদের একটা ব্যবস্থা করবই। তুমি আবার কি করবে? দেখো। সেদিনের মতো ওরা ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। এবার আকাশ চারুকে ভালো মতোই চিনে নিয়েছে। ক্লাসরুম থেকে বেরিয়ে আকাশ চারুকে ডাক দেয়। আকাশ ডাকতে চারু পিছন ফিরে তাকায়। মিস চারু, লিসেন, আপনি কিন্তু আমার সম্পর্কে একটু বেশি কমপ্লিমেন্ট দিয়ে ফেলেছেন। আপনার কাছে মনে হতে পারে, কিন্তু আমার কাছে যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই বলেছি। এইটাই তো সত্যি কথা। আপনার সাপোর্ট না পেলে আর আপনার এই ভাঙ্গা রেকর্ডারটা না থাকলে আজকে আমার স্বপ্নটাও ভেঙে যেত। এখন আমি জেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ের গানও গাইতে পারবো। নিশ্চয়ই আমার একটা পরিচয় হবে। এতদিন আমি তো এটাই চেয়েছিলাম। আপনাকে আসলেই ধন্যবাদ। আর আপনাকে অনেক ধন্যবাদ, আপনিও আমার উপকার করেছেন। চলেন না কোথাও বসে চা কফি খাই। চার প্রস্তাব শুনে চারু ইতস্তত করতে থাকে। চারুকে ইতস্তত করতে দেখে আকাশ বিস্মিত হয়। কোনো সমস্যা? আমি কখনো কোনো ছেলের সাথে কথা বলি না। একসাথে বসে চা খাওয়া তো দূরের বিষয়। আই হোপ আই এম নট কম্পারেটেবল উইথ দ্যাট, সো অ্যাকচুয়ালি আই কান্ট, প্লিজ ডোন্ট মাইন্ড। এই নো নো নো, ইটস ওকে, মেনশন নট। ওকে, আমি আসছি, ভালো থাকুন। চারু চলে যায়। আকাশ অবাক হয়ে তাকিয়ে থাকে।
এরকম মেয়ে এখনও পৃথিবীতে আছে। মেয়েদের সম্পর্কে আকাশের কত ভুল ধারণা ছিল, চারুকে দেখে সেটা যেন ধীরে ধীরে কমতে শুরু করলো। চারু বাড়িতে গিয়ে ওর মাকে উপহারটা দেখায়, ওর মা খুশিতে কেঁদে দেয়। আকাশ বাড়িতে গিয়ে সারাক্ষণ শুধু চারুর কথা ভাবে, তারপর মনে মনে হাসতে হাসতে ডায়েরিতে কিছু একটা লিখে রাখে। এমন সময় একটা ছোট্ট মেয়ে দৌড়ে আসে, মেয়েটা এসে আকাশকে জড়িয়ে ধরে। বাবা, তুমি এসেছো? হ্যাঁ এসেছি। কি হয়েছে মা? কোনো সমস্যা? দাদু সারাক্ষণ বলে কি আমাকে নতুন মা এনে দিবে, কিন্তু তোমাকে এত করে বলার পরও তুমি আমাকে মা এনে দিলে না। সব বাচ্চারা সবার মায়ের সাথে খেলাধুলো করে, আর আমি? আচ্ছা, মন খারাপ করো না, এনে দেব। কি মজা! বাবা আমাকে কিছুতেই না করবে না। দেখেছো দাদু, বলেছিলাম না। আচ্ছা, আমি আসি, আমি এখন খেলতে চাই। মিমো খেলতে চলে যায়। দাদু ভিতরে প্রবেশ করে, ওর দাদু গলা খাকারি দেয়। আকাশ ভেতর থেকে বলে, বাবা, ভেতরে এসো। তুই ওকে মিথ্যা কেন বললি? মিথ্যে বললাম কই বাবা? নতুন মা এনে দিবি? সীমা আমাদের সাথে যেটা করেছে তারপরও তুই কোনো মেয়েকে সহ্য করতে পারিস না। আর আমার জানা মতে তুই কোনোদিন কোনো মেয়েকে বিয়ে করবি না। তাহলে এত বড় মিথ্যা কথা বললি ছোট বাচ্চা? বাবা, আমি হয়তো এতদিন ভুল ভেবেছিলাম। সব মেয়েরা সীমার মতো হয় না। সীমা আমাকে, আমার পরিবারকে এত বড় ধোঁকা দিয়েছে। ওই ঘৃণার কারণে কোনো মেয়েকে আর আমি সহ্য করতে পারিনি। কিন্তু আমার জীবনে চারু নামে একটা মেয়ে এসেছে। আমি বোধহয় তাকে ভালোবেসে ফেলেছি, কারণ সে সবার থেকে আলাদা। আকাশ চৌধুরী আর ভালোবাসা, এও সম্ভব? বাবা, এটাই সত্যি। আর মিমুর একজন অভিভাবকের প্রয়োজন। আমার মতো আমি চারুর খোঁজ নিচ্ছি। তুমিও ওর গার্জিয়ানের কাছে খবর পাঠাও। আর অবশ্যই আমাদের ব্যাপারে সব সত্যি কথা জানাবে। আমার মেয়ের কথাও জানাবে। মেয়ের কথা জানালে কি ওরা তোকে বিয়ে করবে? সেটা দেখা যাবে। তুমি আগে জানিয়ে দাও। আকাশ উঠে চলে যায়। ওর বাবা তাকিয়ে থাকে। চারু মা রেস্টুরেন্টে বসেছিল, সাথে চারু। আকাশের বাবা ঘটকের মাধ্যমে চারুর মাকে চারুর জন্য প্রস্তাব দিয়েছিল। চারু পড়াশোনা করার ইচ্ছে আছে, সাথে গানটাও। কিন্তু তার মা যেহেতু একা, তাই তার মা চারুর বিয়েটা দিয়ে নিশ্চিন্ত হতে চায়। চারু প্রথমে নিষেধ করলো, পরে মায়ের কথা ভেবে রাজি হয়ে যায়। রেস্টুরেন্টে দেখা করতে আসে চারু আর ওর মা। চারু এখনও জানে না ছেলেকে। চারু আর চারুর মা রেস্টুরেন্টে বসে আছে। এই সময় সেখানে আকাশ, মিমো আর ওর বাবা আসে। ওদেরকে দেখে চারু চমকে ওঠে। আপনি এখানে? কি হলো, তোমরা কি একজন আরেকজনকে চেনো? হ্যাঁ মা, উনি আমার কলেজের বড় ভাই, আর আমাদের কলেজে ওনার এর ছেলে। আর আমি হচ্ছে সে কলেজে ওনার, যে আপনার মেয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছি। এই কথা বলে আকাশের বাবা হেসে দেয়। চারুর মা লজ্জা পায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ওয়ালাইকুম আসসালাম। এখনও ভালো নেই, তবে আপনার মেয়ে রাজি হলেই আমরা ভালো হয়ে যাই। কিন্তু আমার মেয়ের ছবি আপনি কই পেলেন? অনলাইনের যুগ এটা, এছাড়া ঘটক তো আছেই। আর আমাদের কলেজের মেয়ে, এটার ম্যানেজ করা এমন কঠিন কি? বুঝতে পারলাম, কিন্তু ওরা তো পূর্ব পরিচিত। পূর্ব পরিচিত হলে কি বিয়ে করা যাবে না? না, সেটা নয়। আচ্ছা বসুন। আকাশ কিছু খাবার দাবার অর্ডার করে। তারা কথা বলতে থাকে। আকাশ আর চারু একে অপরকে লুকিয়ে দেখতে থাকে। চারু কখনোই ভাবেনি যে লোকটা তার গান পার্টনার ছিল, সেই লোকটাই লাইফ পার্টনার হতে যাবে। সে যেন এখনো বিশ্বাস করতে পারছে না। সব কিছু তার কাছে কোইন্সিডেন্ট মনে হচ্ছে। তখনই আকাশের বাবা বলে ওঠে, আচ্ছা, আপনাদের কাছে একটা সত্যি কথা বলে দেওয়া দরকার। আকাশের কিন্তু একটা মেয়েও আছে। চারুর কিন্তু ওর দায়িত্ব ও আকাশের সাথে সাথে নিতে হবে। এই কথা শুনে মা চমকে ওঠে। কি বললেন ভাই সাহেব? এসব কথা তো আগে আপনারা কেউ জানাননি। জানাইনি, কিন্তু আমরা লুকাতে চাইনি। সেজন্যই তো আপনাদের কাছে সব কিছু খুলে বলছি। আপনাদেরও জানা উচিত। ওর মা কোথায়? কি হয়েছে? ওসব আমরা মনে করতে চাই না। এটা খুব পুরনো একটা ক্ষত। শুধু এতটুকু জেনে রাখুন, আপনাদের আমরা কোনো ধোঁকা দিচ্ছি না। আর আকাশের সাথে সাথে চারুরও, এই ছোট মেয়েটারও দায়িত্ব নিতে হবে।
নিজের মেয়ে মনে করে ওকে বড় করতে হবে। চারু ছোট মেয়েটার দিকে তাকায়, কি মায়াবী একটা মেয়ে। ইস, ওর মা কেমন মা যে মেয়েটাকে রেখে চলে গেছে, আকাশের জন্য না হোক। চারু ছোট বাচ্চাটার কথা চিন্তা করে রাজি হয়ে যায়। চারু বলে ওঠে, আমি রাজি। চারু মা অবাক হয়। তুই জেনে বুঝে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিস। হ্যাঁ মা, একদম। আকাশ আর তার বাবা খুশি হয়ে যায়। ছোট মেয়েটা এসে চারুকে জড়িয়ে ধরে তারপর চুমু দেয়। তুমি আমার নতুন মা হবে, তাই না? নতুন মা নয় বাবু, মা হব। আমি তোমার মা হব। ইয়ে, আমি আমার আম্মুকে পেয়ে গেছি। থ্যাংক ইউ পাপা। আকাশ আর তার বাবা খুশি হয়। মিমো লাফাতে থাকে খুশিতে। চারুর মা চুপ করে বসে থাকে। সে বুঝতে পারে তার মার মন খারাপ, কিন্তু এখন সে কিছু বলছে না। বাড়ি থেকে মাকে বুঝিয়ে বলবে। সেখান থেকে তারা খাবার দাবার শেষ করে তারপরে উঠে যায়। চারু মা রুমে বসেছিল, তখন চারু গিয়ে তার মাকে বলে, কি হয়েছে মা, কোনো সমস্যা? না, কেন সমস্যা না, সব ঠিক আছে। আমার তো মনে হচ্ছে কোনো সমস্যা। কি হয়েছে বলো তো? যখন থেকে তুমি জানতে পেরেছো ওনার একটা মেয়ে আছে, তখন থেকেই তোমার মুড অফ। মন খারাপ কেন করব বল? মানছি ওনারা বিশাল বড় লোক, আমাদের ঘরে সম্বন্ধ করতে চেয়েছে, এই অনেক। কিন্তু তার মানে এই না যে ওনারা বিবাহিত ছেলের সাথে তোর মতো একটা অবিবাহিত মেয়ের বিয়ে দিতে চাইবে। আর তার একটা মেয়েও আছে। ওনাদের তো বদমতলব হতে পারে। এমনও হতে পারে শুধুমাত্র এই মেয়েটাকে লালন পালন করার জন্য তোকে ঘরে নিচ্ছে তাদের স্বার্থে। চারু হাসে। তারপর তার মায়ের পাশে বসে মাকে জড়িয়ে ধরে বলে, এমন কিছুই না মা, ওনাকে আমি চিনি না, কিন্তু ওনার বাবাকে আমি চিনি। উনি আমাদের টিচার। এই 1 বছরে ওনাকে আমি যতটা চিনেছি, ওনার মতো ভালো মানুষ হয় না। আর তাছাড়া বাচ্চা রয়েছে তো কি হয়েছে, বিবাহিত বলে কি হয়েছে, ওনার তো আর বউ নেই। আমি কি চিন্তা করে রাজি হয়েছি তুমি সেটা জানো? কি? এই দেখো বাবা আমাদের ছেড়ে চলে গেছে। তারপর থেকে তুমি একা যুদ্ধ করে আমাকে বড় করেছো। অথচ সব জায়গায় যেখানে যেতাম সবাই আমাকে বাবার কথা বলে খোঁটা দিত, অপমান করত, কষ্ট দিত, এখনো করে। এই কারণে কোথাও এখন আর যাই না, গেলে মাথা নিচু করে থাকি। আমার বাবার কারণে আমি কোনোদিনও মাথা উঁচু করে বাঁচতে পারিনি। আমি ভেবেছি এই মেয়েটাও একই অবস্থা, একদিন এই মেয়েটাও তার মায়ের কারণে মাথা উঁচু করে বাঁচতে পারবে না। তাই শুধুমাত্র ওর কথা ভেবে আমি মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি ওর। আমি সেটা বুঝতে পারিনি, কিন্তু তোর গানের কি হবে? গানের কথা একদম চিন্তা করো না। ওনারা গানের মানুষ, নিশ্চয়ই আমাকে অ্যালাউ করবে। আচ্ছা ঠিক আছে, আমার চেয়ে তুই তোর নিজেরটা ভালো জানিস, যেভাবে ভালো হয় কর। কিন্তু আমার ভয় হয় যদি কোনো কিছু হয়, কারণ ওরা কিছু একটা লুকানোর চেষ্টা করছে। আমি যখন কারণ জিজ্ঞেস করলাম তখন ওরা আমাদের বলেনি। এমন কিছুই হবে না মা, তুমি শুধু আমার জন্য দোয়া করো। হতে পারে ওদের কোনো বাধ্যবাধকতা আছে যার কারণে ওরা সব কিছু আমাদের জানাতে পারেনি। পার্সোনাল ম্যাটার বলে তো কিছু থাকে, তাই না? তবে ওনারা খারাপ না বলেই কিন্তু ওনাদের মেয়ের ব্যাপারটা আমাদের কাছে এক্সপোজ করেছে। না হলে কিন্তু ওনারা এটা লুকিয়ে যেতে পারতো। আর একবার বিয়ে হয়ে গেলে আমার তো আর আসার কোনো উপায়ও ছিল না। চারু মা চারুর মাথায় হাত বুলিয়ে দিয়ে জড়িয়ে ধরে। আকাশ ছোপে বসে জরুরি কিছু কাজ করছিল। তখনই ওর বাবা এসে পাশে দাঁড়ায়। আকাশ চোখ তুলে তার বাবাকে বলে, পাশে বসো বাবা। না, বসবো না, আমি একটু হাঁটবো। তোর সাথে একটু কথা ছিল। বলো বাবা। ওদেরকে সব কিছু জানিয়ে রাখা উচিত ছিল না। সবই তো জানিয়ে দিয়েছি। তবুও কিছুটা তো আমরা গোপন রেখেছি। সেটা সময় হলেই জানবে বাবা। আমি চাই না ওই মেয়েটার কথা মনে করে আমার আর চারুর সম্পর্কটা নষ্ট হোক। ও চারুর জন্য বিপজ্জনক, সেটা চারুর পরিবার জানলে আর বিয়েই দেবে না এখানে। আর আমাদের এই ছোট মেয়েটা এখনো কষ্টে আছে। এত বড় একটা দুর্ঘটনার কথা আমি মনেও করতে চাই না। এটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না বাবা। আচ্ছা ঠিক আছে, তোর যেভাবে ভালো মনে হয় সেটাই কর। আমাকে বোঝার জন্য থ্যাংক ইউ বাবা। আকাশের বাবা চলে যায়। এরপর দিন আকাশ আর চারুর বিয়ে হয়ে যায়। আকাশ আর চারুর বিয়েতে কলেজের প্রায় সবাই ইনভাইট হয়। সেখানে নবনীতা আর শুভ দুজনই জ্বলে যাচ্ছিল।
কারণ তারা কখনোই ভাবেনি এমন কিছু হবে। শুভ রাগের দিনগুলো খুব মিস করে। শুভকে চুপচাপ থাকতে দেখে নবনীতা জিজ্ঞেস করে, কি হলো, তোমাকে এমন লাগছে কেন? কোনো সমস্যা? আমার অনেক বড় ভুল হয়ে গেছে। চারু চলে যাওয়াতে বুঝতে পেরেছি আমি আসলে চারুকেই ভালোবেসেছিলাম। তুমি কেবল আমার মোহ ছিলে। সেটা তুমি শুধু একা নও, আমি নিজেও বুঝতে পেরেছি আমারই ভুল হয়েছে তোমার কাছ থেকে ওকে আলাদা করে দেওয়া, কারণ আমি নিজেও আকাশকে ভালোবেসে ফেলেছি। কিন্তু এখন তো আর আমাদের কিছু করার নাই, কারণ ওদের বিয়ে হয়ে গেছে। সেটা ঠিক, করার কিছু নেই। কী কার করব, এইসবই আমাদের নিজেদের জন্যই হলো। বাসঘরে চারু বসে আছে। চারু আকাশের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই আকাশের ছোট্ট মেয়েটা চলে আসে। দৌড়ে এসে চারুর গলা জড়িয়ে ধরে তাকে একটা চুমু দেয়। বা, তুমি আমাদের ঘরে একেবারের জন্য চলে এসেছো মা। চারু হাসে, তারপর বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, হ্যাঁ, একেবারে এর জন্যই এসেছি। আর তুমি তো বেশ পাকা বুড়ি, আসতে না আসতেই আমাকে মা বলে ডাকছো। ও মা, তুমি না বললে তুমি আমার মা? নতুন মা নয় মা, তাহলে মা ডাকবো না? আচ্ছা মা, তুমি এখন থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। এ বাড়িতে কারো কোনো ডিসিপ্লিন নেই। একটা মানুষ আসছে, কেউ তাকে খাবার দেবে না। আরে না না, আমার এখনো খিদে লাগেনি। তোমাকে খাবার আনতে যেতে হবে না, তুমি এখানে বসো। যেতে হবে না মানে? যেতে হবে, আমি তো একটু পর পরই খাই। কিন্তু আমি একটু পরপর খাই না। সে কি, তোমার খিদা লাগে না বুঝি? লাগে, তবে তোমার মতো এত বেশি লাগে না, কারণ আমি তো তোমার মতো ছোট না, আমি তো অনেক বড়, তাই না? তবুও তুমি আমাদের ঘরে নতুন এসেছো। বাবা বলেছিল আমাদের ঘরে কেউ নতুন আসলে তাকে যাতে খাবার দিই, আর তাকে যাতে খুব যত্ন করি। ছোট্ট মেয়েটা দৌড়ে চলে যায় খাবার আনতে। চারু অবাক হয়ে তাকিয়ে থাকে। এতটুকু মেয়েকে সুন্দর ডিসিপ্লিন শিখিয়েছে, তার মানে এই বাড়ির মানুষগুলো অনেক ভালো। চারু চুপচাপ বসেছিল, উঠে চারপাশটা দেখতে থাকে। আকাশের বিশাল বড় বাড়ি, আর স্পেশালি আকাশের রুমটা অনেক বেশি সুন্দর করে গোছানো। আকাশ ইচ্ছে করে বেশি দামি ফার্নিচার রাখেনি, তবে শৌখিন জিনিস হিসেবে সে অনেক কিছু রেখেছে। আর এমন একটা রুমের শখ সবসময় ছিল চারুর। না চাইতে তার মন মতো একটা ঘর পেয়ে গেল। একটু পর আকাশ রুমে ঢুকলো। আকাশকে দেখে চারু লজ্জা পেয়ে তড়িঘড়ি করে খাটের উপর বসে পড়ল। একটু ভয় পেল, ঘোমটাটা ঢেকে বড় করে বসে রইল। আস্তে আস্তে আকাশ চারুর কাছে গিয়ে বসলো, তারপর বলল, আপনি ইচ্ছে করলে ঘোমটাটা উঠাতে পারেন, আর ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই। এটা আপনারই ঘর এখন থেকে। চারু এবার একটু সহজ হয়। তারপর ঘুমটা ওঠায়, তারপর একটু আমতা আমতা করে বলে, শুনুন, একটা কথা বলবো। বলো। আমার না আপনাকে খুব ভয় করে। আপনি আমাকে ভালোবাসেন কিনা জানি না, তবে আমি কিন্তু আপনাকে ভালোবাসি না। আমি শুধু মিমুর কথা চিন্তা করে। বুঝতে পেরেছি, আমাকে ভয় পাওয়ার মতো কিছু নেই। ভালোবাসো না বলে কোনো সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আমি তোমাকে ভালোবাসি বলেই এত মেয়ে থাকতে শুধু তোমাকে সিলেক্ট করেছি। আমি আসলে সেদিনই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম, যেদিন তুমি স্টেজে পারফর্ম করছিলে। তুমি জানো কত মেয়েরা আমার জন্য পাগল হয়েছিল, আর আমি কি না পাগল হয়ে গেছি তোমার জন্য। চারু লজ্জা পায়। আকাশ এগিয়ে যায়, চারুর চিবুক ধরে চুমু দিতে যাবে, তখনই হঠাৎ করে সেখানে মিমু ঢুকে পড়ে। ওরা আরে, তোমরা এটা কি করছো? দুজনে ভরকে যায়। আকাশ একদমই বুঝতে পারেনি মিমু এমন কাজ করবে। সে উঠে একটু রেগে গিয়ে রিয়াক্ট করে ফেলে। এসব কি মিমো? তোমাকে আমি কতবার শিখিয়েছি যে কারো রুমে প্রবেশ করতে গেলে অবশ্যই নক করবে, তুমি এভাবে ঢুকে পড়েছো। বাবা, তুমিও তো আমাকে শিখিয়েছো অনেক রাত হলে সবার রুমের দরজা বন্ধ করে রাখতে হয়। তুমি তো ঘরের দরজাটা বন্ধ করো নাই, আর না করে মাকে পাপ্পি দিচ্ছ। তুমি পচা। কথা শোনার পর চারু আর আকাশ দুজনেই লজ্জা পায়। চারু মিমুকে কাছে টেনে নিয়ে আদর করে দিয়ে বলে, তোমার পাপার মাথায় সমস্যা আছে, তাই এসব বলছে। তুমি আসো, আমার কাছে বসো। ঠিক আছে মা, এই নাও, তোমার জন্য খাবার এনেছি। দুইটা চিপস আর দুইটা ক্যাডবেরি চারুর হাতে দিয়ে দেয় মিমু। আকাশ হা করে তাকিয়ে থাকে। এসব কি? আমার নাকি খিদে লেগেছে, তাই আমার জন্য খাবার আনতে গিয়েছে।
আপনি নাকি তাকে বলে দিয়েছেন নতুন কেউ আসলে তাকে খাবার দিতে হয় সেই জন্য। আমিও তো নতুন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা মা, থ্যাংক ইউ। এবার তাহলে তুমি ঘুমাতে যাও। মিমো অবাক হয়। ঘুমোতে যাও মানে? ঘুমোতে যাও মানে কি বাবা? আমি তো তোমার সাথে ঘুমাই। আকাশ ইতস্তত বোধ করে চারুর দিকে তাকায়, তারপর মাথায় হাত বুলিয়ে বলে, হ্যাঁ বাবা, আমার সাথে ঘুমাও। কিন্তু এখন তোমার নতুন মা আছে, তুমি সব কিছু বুঝবে না, তাই না? বড়দের সব কথা শুনতে নেই, তুমি সেটা জানো না। হয়েছে না নতুন মায়ের সাথে থাকা? এবার তো আমাকে কথা বলতে হবে, তাই না? তুমি থাকলে আমি কি করে কথা বলবো? নতুন মায়ের সাথে তো আমার অনেক অনেক জরুরি কথা আছে। মিমো মন খারাপ করে, সে দূরে চলে যেতে নেয়। তখনই চারু দৌড়ে এসে তাকে থামায় আর কাছে ডেকে নিয়ে বলে, মিমু কোথাও যাচ্ছে না। সে কি? এসব কি বলছো তুমি জানো? ঠিকই বলেছি, এতদিন নিশ্চয়ই আপনার সাথে থাকতো। এখন আমি আসাতে ওকে যদি আপনার কাছ থেকে দূর করে দেন, তাহলে কি ওর মাথায় আমার জন্য ভালো কিছু আসবে বলুন? ওর তো মনেই হবে ওর বাবা ওকে ওর নতুন মায়ের জন্য দূরে ঠেলে দিয়েছে। বাচ্চা মানুষ থাকতে চেয়েছে, থাকতে দিন না। কিন্তু তোমার আমার সময়, আর তুমিও তো আমার কাছ থেকে অনেক কিছুই আশা করো। আপনি বোধহয় আমার কথাটা ভালোভাবে মাথায় নেননি। আমি বলেছিলাম আমি এখানে মিমুর জন্য এসেছি। হ্যাঁ, এখন বর্তমানে আপনি আমার হাজব্যান্ড, হয়তো আমি আপনাকে একটা সময় ভালোবেসে ফেলবো, কিন্তু তার চেয়েও বড় কথা মিমু ছোট মানুষ, আর মিমুকে ভালোবাসতে কোনো কারণ লাগে না। তাই ছোট মেয়েটাকে আমি একা থাকতে দিতে পারি না। আপনিই বা কী করে যে মেয়ের জন্য আমাকে এনেছেন, সেই মেয়েকেই একা থাকতে দেবেন? আরে না না না, আপনি একদমই ভুল করছেন। ও একা থাকবে কেন? বাবা আছে এর সাথে। আহা, আপনার বাবা থাকলেই কি, সব সময় আপনার সাথেই থেকেছে, আর থাকুক না, এখানে সমস্যাটা কি? আমি বুঝতে পারছি আপনি কিসের জন্য বলছেন, সেটা না হয় আমরা দুজন মিলে ম্যানেজ করে নিব। সব সময় তো সব কিছু আমাদের দরকার হবে না, তাই না? কিন্তু এই মেয়েটার মায়ের আর বাবার ভালোবাসার সব সময় দরকার। আকাশ আর কিছু বলে না। সে মুগ্ধ হয়ে চারুকে দেখে। আসলে আকাশ সব ইচ্ছে করেই করেছিল। সে দেখতে চেয়েছিল চারু কি করে। চারুও তার মনের মতো করে পারফর্ম করেছে। যে মেয়ের জন্য এত কিছু, সেই মেয়েকে সে একা আসলেও থাকতে দেবে না। রাতে চারু আকাশ আর মিমু খেয়ে দিয়ে গল্প করে। তারা তিনজনে একসাথে খেলো আর ভীষণ দুষ্টামি করে। মিমু খুব খুশি ছিল। আকাশ চারুর দিকে তাকিয়ে থাকে, কারণ সে এই প্রথম এত খুশি হয়েছে। আর মিমিও এই প্রথম এত আনন্দ করেছে। সত্যি চারু ভীষণ ভালো। ওদের এই সুখের সংসারে যেন কোনো ভাটা না পড়ে। আকাশের একটাই চিন্তা। সকালবেলা চারু ঘুম থেকে উঠে দেখে আকাশ আর মিমু একজন আরেকজনকে গলা জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। বাবা মেয়েকে দেখতে কি মিষ্টি লাগছে। চারু মুচকি আসে, তারপর আর দেরি করে না। চারু প্রথমে বাড়িটা ঘুরে দেখে। বিশাল বাড়ি, বাড়ির সামনে বাগান, তাতে নানান ফল আর ফুলের গাছ। বাড়িতে কাজের লোক দিয়ে ভরপুর। চারু উঠতেই বয়স 19-এর একটা মেয়ে দৌড়ে আসে। ম্যাডাম উঠছেন? আপনাকে কি সেবা করতে পারি কোন? চারু অবাক হয়। ঠিক তখনই একজন বৃদ্ধা এগিয়ে আসে, হাতে তার কফি কাপ আর স্নেক। ম্যাডাম আপনি উঠে গেছেন? আসেন, আপনি কফি আর সামান্য একটু নাস্তা খেয়ে নিন। চারু এবার আরও বেশি অবাক হয়। মানে কি এসবে? সবাই ওকে এমন ম্যাডাম ম্যাডাম করে ডাকছে কেন? আর এত রানীর মতো ট্রিট করছে ওকে। ওর নিজেকে মহারানী মনে হচ্ছে, তবে ওর সাধারণ হয়েই থাকাই পছন্দ। চারু তাই বলে ওঠে, আমার বাবাকে আমি দেখিনি, থাকলে আপনার বয়সই হতো। আপনি আমাকে মা বলে ডাকবেন, ম্যাডাম নয়। আর তুমি, তোমার নাম কি? রানী ম্যাডাম, এই বাড়ির কাজের রানী আমি। আমার কথা সব হয়। চারু হাসে। আচ্ছা রানী, তুমি আমাকে চারু আপু বা ভাবি যেটা খুশি ডাকতে পারো, আমাকে ম্যাডাম ডাকতে হবে না। আমি তোমাদের মতোই সাধারণ মানুষ। না, আপনি এসব কি বলেন ম্যাডাম? আপনি বাড়ির মালকিন, ছোট সাহেবের বউ। আপনারে কি করে? চাচা, আপনাকে আমি চাচা ডাকছিলাম, আপনি আমাকে মা বলে ডাকলে খুশি হব। আপনাকে কেউ বকবে? না না মা, কেউ বকবো না। তুমি খুব ভালো আসলে। পিতা চুপ হয়ে যায়। চারু কৌতূহলী হয়। আসলে কি চাচা? আরে আসলে সীমা ম্যাডাম আমাদের। বাকিটা বলার আগেই রানীর চোখ যেয়ে কটিটরের পা পাশে আকাশ দাঁড়িয়ে আছে, ও রেগে তাকিয়ে আছে। রানী চুপ হয়ে যায়। বৃদ্ধাও মাথা নিচু করে ফেলে। চারু বোঝে না সীমাকে কি বলতে চাইছিল ওরা। হঠাৎ চুপ হয়ে গেল কেন? হঠাৎ চোখ পড়লো কটিটরের মাথায়। আকাশ দাঁড়ানো। চারু বুঝতে পারলো ওদের চুপ থাকার কারণ। নিশ্চয় আকাশ জানলে ওদের সাথে রাগারাগি করবে।
কিন্তু সীমাকে তার কথা কেন লুকাতে চাইছে আকাশ? আর কি বলতে চেয়েছিল ওরা? চারু বুঝতে পেরে বিদ্যার হাত থেকে জানিয়ে বলে, ধন্যবাদ চাচা, তবে আজকের পর থেকে আপনি আর আমার জন্য চা করে নিয়ে আসবেন না। রানী এবং বৃদ্ধ দুজনে একে অপরের দিকে তাকায়। বৃদ্ধ ভয়ে ভয়ে বলে, কেন, ভুল হয়েছে কি মা? চা ভালো হয়নি? চাচা আপনি এখানে বসেন, এত ভয় পান কেন আপনি? আমি তো আপনার মেয়ের মতো, আপনি নর্মাল হন। আর হ্যাঁ, কাল থেকে আপনি আর চা করবেন না, কারণ এখন আমি চলে আসছি। আমি সবাইকে চা করে খাওয়াবো, আপনাকেও। না না মা, কি বলো? এটা তো আমার কাজ। কেন করব না? আমি পারবো। উফ চাচা, আমি এখন এই বাড়ির বউ, এই সবই আমারই কর্তব্য। আসুন আমার এই কিচেনটা দেখান তো, আমি আজ রান্না করব। না না আপা, রান্না তো আমি করি। কি বলেন? আকাশ স্যার জানলে? বুঝেছি, ওয়েট। চারু সোজা আকাশের দিকে যেতে থাকে। আকাশ তখনও সেখানে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। বিদ্যা আর রানী ভয় পেতে থাকে। চারুকে সোজা আকাশের সামনে দাঁড়ালো, তারপর ওদের দিকে তাকালো, তারপর আবারও আকাশের দিকে তাকালো। মিষ্টি হাসে জিজ্ঞেস করলো, চারু মর্নিং, ঘুম কেমন হলো? ভালো, কিন্তু তুমি এখানে? আকাশকে আর কিছু বলতে দেয় না। আকাশকে টেনে ওদের কাছে নিয়ে যায়। তারপর ওরা কেউ কিছু বলার আগেই চারুই কথা বলা শুরু করে। চারুর কথা শুনে সবাই টাস্কি খেয়ে যায়। আকাশ স্যার, আপনি বলেন এই বাড়ির বউ আমি, এই রান্নাঘর তো আমার, আমার তো রান্না করতে মন চায়। আমি থাকতে ওরা কেন করবে বলেন তো? আমার মন খারাপ হবে না? আকাশ ভ্যাবলা কান্তের মতো সবার দিকে তাকায়, তারপর মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ ঠিক ঠিক, তোমার যেটা পছন্দ সেটাই করবে। করিম চাচা আর রানী, তোমাদের কিছু করার দরকার নাই, ওর যা ভালো লাগে করবে। তোমরা কেবল হেল্প করবে আর ওর টেক কেয়ার করবে। থ্যাংক ইউ জনাব। যান, এবার আমি মিমু আপনার সবার জন্য নাস্তা তৈরি করব, আপনি ফ্রেশ হন। আচ্ছা। আকাশ হাঁটতে থাকে। মেয়েটাও বুদ্ধিমতী। আকাশ ভালো করে জানে চারু এসব কেন করেছে, করিম চাচার কষ্ট হবে বলে, কিন্তু আকাশের ভয়ে নাটক হলো। মেয়েটা ফাজিল বটে। আকাশ চলে যায় মিমুকে দেখতে। এদিকে চারুদিকে হাঁ করে তাকিয়ে আছে রানী আর করিম। তারও বুঝতে পেরেছে চারুর উদ্দেশ্য। করিম চাচার চোখে পানি আসে। তোকে আল্লাহ 1000 বছর বাঁচাক মা। আগে সীমা ছিল যে আমাদের কাজ করার পরও এত অত্যাচার করত। আর বড় সাহেব তো তার বোর পাগল ছিল, সীমা যা বলতো তাই। বড় সাহেব শুনে চারু অবাক হয়। বড় সাহেব মানে সীমা না, আপনাদের ছোট সাহেবের বউ। বৃদ্ধ এবং রানী দুজনে হাও হয়ে থাকে। থতমত খেয়ে যায় তারা। আকাশ স্যার বলেছিল এই বিষয়ে কোনো কথা না বলতে। ওরা প্রসঙ্গ এড়াতে চায়। রানী চারুর হাত ধরে টেনে কিচেনে নিয়ে যায়। আসেন আপা আসেন, সবাই খাইবো, লেট হলে বকবো, পরে কথা বলা যাইব। একদিনে সব বলে ফেলবেন না? চারু হাসে। চারু বুঝতে পারে ওরা বলতে ভয় পাচ্ছে, অযথা ওদের হয়রানি করবে না। চারু নিজেই সব রহস্য জেনে নিবে। চারু রান্না করা শুরু করে। মিমো ঘুম থেকে উঠে নতুন মাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। তখন দেখে রান্না করে। মিমো দৌড়ে গিয়ে চারুকে জড়িয়ে ধরে। কি করছো মা? তোমার জন্য ইয়াম্মি খাবার বানাচ্ছি। ওয়াও, ইউ আর সো সুইট মা। এখন আমি স্কুলে সবাইকে বলতে পারবো আমার মামিও আমার জন্য খাবার বানায়। চারুর চোখ ঝাপসা হয়ে যায়। ওর মনে পড়ে স্কুলে ও কখনো বলতে পারতো না ওর বাবা ওকে আইসক্রিম কিনে খাওয়ায়। চারু মিমুকে জাপটে ধরে চুমো দেয়। করিম আর রানী দুজনেই অবাক হয়। তারা বুঝে তাদের নতুন মালকিনের মন আকাশের মতো বড়। দূর থেকে আকাশ আর আকাশের বাবা সব দেখছিল। দেখলে আমরা একটা রত্ন এনেছি এই ঘরের জন্য। জি বাবা, ওর তুলনা হয় না। তবে ভয় হয়, ওই মেয়েটা আমাদের সুখ আর মিমুর সুখ সহ্য করবে না। সে যদি কোনো কাণ্ড করে বসে কখনো। আকাশের মুখ কঠিন হয়ে যায়। একদমই পারবে না বাবা, আমি হতেই দিব না। ও যেদিন এ বাড়ি আসবে সেদিনই ওর শেষ দিন হবে। আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নিব। ওর বাবা ওর পিঠ চাপড়ে দিয়ে চলে যায়। আকাশের সীমার কথা মনে পড়ে। একটা সময় এই সীমাকে সে কত ভালোবাসতো, আর এখন সে তাকে ঘৃণা করে। এত ঘৃণা যে সে তাকে এখনও খুন করতে চায়, প্রতিশোধ নিতে চায়, ওর ভাইয়ের প্রতিশোধ। চারুর খাবার রান্না হয়। তখন সেখানে চারু সবাইকে ডাক দেয় আর খাবার পরিবেশন করে। আকাশের সবে খাবার খেয়ে মুক্ত হয়ে যায়। বাহ, বহুদিন পর তৃপ্তি করে খেলাম। এই নাও মা। আকাশের বাবা চারুর হাতে একটি আংটি দেয়। চারু অবাক হয়ে যায়।
আমার এসব লাগবে না বাবা, আপনাদের দোয়া আমার জন্য সব কিছু। আরে রাখো মা, আমি এটা খুশি হয়ে দিয়েছি। চারু টাকাটা হাতে নেয়। মিমু আর আকাশ দুজনে হাসে। রানী আর করিম চাচাও ভীষণ খুশি হয়, কারণ বড় বাবু মানে আকাশের বাবা খুব ক্ষুদ্ধরা মানুষ, এমনিতেই ভালো মনের মানুষ, কিন্তু খাবারের বেলায় তার থেকে কমপ্লিমেন্ট পাওয়া মানে অনেক কিছু। সে কাজটা চারু করে দেখিয়েছে। খাবার শেষ করে বাবা অফিসে চলে যায়। আকাশও আজ অফিসে যাবে। সে রেডি হচ্ছিল, মিমো রেডি হচ্ছে। চারু তখন এগিয়ে আসে। আকাশ জিজ্ঞেস করে, কিছু বলবে? হ্যাঁ, মিমু স্কুলে যাচ্ছে। হ্যাঁ। আমিও আসি মিমুর সাথে। আকাশ অবাক হয়। মিমো খুশিতে লাফিয়ে ওঠে। যাবে মানে আমার সাথে যাবে। চলো, তুমি গেলে তো ভীষণ মজা হবে। ওয়েট ওয়েট, তুমি কেন যাবে? মিমুর জন্য অপেক্ষা করব, আর স্কুল ছুটি শেষে একটু মার সাথে দেখা করে আসব। মা তো আমি আসার পর একা হয়ে গেল। ঠিক আছে, তাহলে তুমি মিমুকে নিয়ে যাও। মিমুর স্কুল চেনো তুমি? এই পুরো শহরই আমার চেনা, ওর স্কুলের নাম বললেই হবে। আচ্ছা, সমস্যা নেই, মিমু চেনে, ও নিয়ে যাবে তোমাকে। আর শোনো, হ্যাঁ। আজকের পর থেকে আর তুমি তোমার মায়ের সাথে ওখানে দেখা করতে যাবে না। মানে কি? চারুর চোখ বেয়ে জল পড়ে। কি বলে লোকটা? তাকে তো ভালো ভেবেছিল। এটা কোনো কথা? ওর মা ছাড়া আর কে আছে? আকাশ তখন হেসে বলে, কারণ আজকের পর তোমার মা এখানে, এই বাড়িতে তোমার সাথে থাকবে। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, তুমি আজ না গেলেও আমি তোমাকে নিয়ে যেতাম ওখানে, আর তোমার মাকে নিয়ে আসতাম। আন্টি ওখানে একা কেন থাকবে? আমার এত বড় বাড়ি থাকতে তোমরা ওখানে অপেক্ষা করো, আমি ছুটির পর তোমাদের পিক আপ করতে আসবো অফিস থেকে। আকাশ চলে যায়। চারুর চোখ বেয়ে এবারও পানি পড়ে, তবে এটা খুশি পানি, আনন্দের অশ্রু। চারু কখনো কল্পনাই করেনি ওর জীবনে সঙ্গী এতটা বেশি সাপোর্টিভ হবে। আজকাল কে স্ত্রীর বাবা মায়ের জন্য এতটা করতে রাজি হয়? মিমু চারুকে ঠেলে মা চলো। মিমু চারুকে ঠেলা মেরে বলে। মিমু আর চারু বের হয় স্কুলে। যার পথে মিমু যতজনকে দেখে তাকেই বলে, এ দেখো আমার নতুন মা, আমারও মা আছে। কথা শুনে চারুর লজ্জা পাওয়ার কথা, তবে চারু লজ্জা পাচ্ছে না। সে খুশি হচ্ছে, নিজের জন্য গর্ব হচ্ছে। নিজে যে কষ্টে জর্জরিত হয়েছে, আছে অন্যজনকে সেই কষ্টটা পাওয়া থেকে বাঁচাচ্ছে। তার বাবা নেই বলে তাকে অনেক কষ্ট সইতে হয়েছে, তবে আছে এই মেয়েটার মা হবে। যা তার বাবা করে দেখাতে পায়নি, সে মা হয়ে তা করে দেখাবে এই বাচ্চাটার জন্য। কারণ সে জানে বাবা মা না থাকার কি যন্ত্রণা। সমাজ তাদের কি চোখে দেখে। মিমুকে স্কুলে দিয়ে চারু বসে থাকে। এর ভেতর আকাশ কল করে কয়েকবার, ভিডিও কলেও চারুকে দেখে। চারু লজ্জা পায়। লোকটা তো ভালোই পাগল, কাজে কেউ এমন ব্যয়াপনা করছে। কিছুক্ষণ পর মিমুর স্কুল শেষ হয়। চারু মিমুকে নিয়ে ওর মায়ের বাসায় যায়। মা, কই যাচ্ছি আমরা? তোমার নানুর বাসায় মা। আচ্ছা, কি মজা, নানুর বাসায় যাব। চারু বাসায় এসে কলিং বেলটা বাজায়। ওর মা দরজা খুলে ওকে দেখে জড়িয়ে ধরে। তুই আসছিস? আমরা গতকাল থেকে এ পর্যন্ত বুকটা ছিঁড়ে যাচ্ছিল। আমি কি করে যে তোকে ছাড়া থাকবো? ও নানু, তোমাতে আর একা থাকতে হবে না, তুমি আমাদের সাথে যাবে। চারু মা অবাক হয়। কি বলে রে মা ও? হ্যাঁ মা, তোমার জামাই বলেছে কাল থেকে তুমি ওই বাসায় থাকবে। কি বলিস? মেয়ের জামাই বাসায় গিয়ে থাকবো? তো কি হয়েছে মা, তুমি আবার না করবে না তো? ঠিক আছে, দেখি চিন্তা ভাবনা করে এবার বল তুই কেমন আছিস? ভীষণ ভালো মা, সবাই ওখানের খুব ভালো। আর এই মেয়েটা তোকে যন্ত্রণা করে? মিমু মায়ের মুখের দিকে তাকায়। ও বেশ ছোট, তবে ওকে কেউ ইগনোর করে কথাটা বলে ও বুঝতে পারে। এবারও বুঝেছে। চারু ইতস্তত বোধ করে। ওর মা কি পাগল হলো? ছোট বাচ্চাটার সামনে কী সব যে বলে, বাচ্চাটা কি ভাববে? ও মা, তুমিও না কি সব নিয়ে পড়ে রইলে? আসো তো, তোমার হাতের নাস্তা খাবো, চলো। চারু ওর মাকে ভিতর নিয়ে যায়। মিমু তাকিয়ে থাকে। মা, ও সব বুঝে, ওর সামনে এসব কি বলো? ও খুব ভালো, একটুও যন্ত্রণা করে না। আর করলেই বা কি সমস্যা? ছোট বাচ্চারা করবে না। তুমি আর খবরদার ওর সামনে এসব বলবা না। এখন চলো কিছু রান্না করি, তোমার জামাই আসবে, আর ব্যাগ ট্যাগ গুছাও,
ওখানেই থাকবে তুমি। কিন্তু কোনো কিন্তু না, চলো। চারু আর ওর মা রান্না করে। মিমু চুপচাপ বসে থাকে। ওর মনটা খারাপ হয়ে গেছে। যাকে সে নানু বলো, ওই মহিলাটাকে তার ভালো লাগেনি। তার নিজেরও তো একটা নানু আছে, সে তো তাকে খুব আদর করে, কিন্তু তার নিজের যে একটা মাও আছে, সেই মা না না, মিমু সীমার কথা মনে করতে পারে না। সীমাকে খুব টর্চার করতো। মিমু সেই ভয়ানক কথাগুলো আর ভাবতে চায় না। বিকাল 4টায় আকাশ আসে। ওরা সবাই খাওয়া দাওয়া করে। চারু মা যেতে রাজি না হলো। এক পর্যায়ে আকাশের চাপাচাপিতে রাজি হয়ে যায়। সে মনে মনে ভাবে, অযথাই জামাইরে ভুল বুঝছিস, কিন্তু জামাই খুব ভালো। কিন্তু এই পিচ্চি মেয়েটা, এই মেয়েটা থাকলে কি আমার মেয়ে কিছু হবে? তার তো ছেলে মেয়েই হবে না। হরে আদর পাবেন না? না, এটা কি করে হয়? ওরা বাড়িতে চলে যায়। বাড়ি গিয়ে চারু মা বিশাল বাড়ি দেখে টাস্কি খায়। জীবনে সে এরকম আলিশান বাড়ি দেখেনি। সে বুঝতে পারে মেয়ে ভালো আছে, তার মন শান্ত হয়। এভাবে সব কিছু চলতে থাকে। মিমু আর চারুর মধ্যেই বন্ধুত্ব বাড়ে, আর আকাশ আর চারুর ভালোবাসা। সব কিছু সুন্দর চলছিল, কিন্তু একদিন চারু মিমুকে স্কুল থেকে আনতে যায়। অনেকক্ষণ বসে থাকার পর মিমুকে পায় না। চারু পাগলের মতো হয়ে যায়। দারুণ আর সকল গার্জিয়ানকে জিজ্ঞেস করে। তখনই একটা বাচ্চা চারুর কাছে দৌড়ে আসে। আন্টি আন্টি, আমি মিমুকে দেখেছি। একটা আন্টি মিমুর সাথে আগে এখানে আসতো, সে মিমুকে নিয়ে গেছে, কিন্তু মিমু যেতে চায়নি। চারুর গলা শুকিয়ে যায়। চারু মনে মনে ভাবে, এটা সে মেয়েটা নয় তো, মিমুর মা সীমা। কিন্তু সে না বলে কেন ওকে নিয়ে যাবে? আকাশকে চারু এখন কি জবাব দেবে? তার থেকে বড় কথা, মিমুর সাথে খারাপ কিছু হবে না তো? চারু পাগলের মতো খুঁজতে থাকে। ঠিক তখনই তার সামনে একটা মেয়ে এসে দাঁড়ায়। খুব ফর্সা, লম্বা, সুন্দরী। মেয়েটি শাড়ি পরিহিতা ছিল। মৃদু হেসে জিজ্ঞেস করে, আমাকে খুঁজছো তো? চারু চমকে যায়। আপনি কে? আমি সীমা। চারু অবাক হয়। এই সেই মেয়ে, আকাশের এক্স, যার কথা সে বলেছিল, মিমুর মা। মেয়েটা তো বেশ সুন্দরী, দেখতেও ভদ্র লাগে, কিন্তু কি এমন হলো যে তারা আলাদা? তবে যাই হোক, যেহেতু আকাশ তাকে ইগনোর করে, চারুরও ইগনোর করা উচিত, কারণ চারু জানে না আদতে ঘটনা কি। চারু নিজেকে সামলে নিয়ে কঠিন হয়ে বলে, মিমু কই? ওকে কই নিছেন আপনি? এ কি হাসেন কেন? ওকে কোথায় নেব? কোথাও নেইনি, এখানেই আছে। ওকে নিয়ে আসেন। আমি যতদূর জানি আপনি ওর মা, কিন্তু এখনো বাড়ির সাথে আপনার সম্পর্ক নেই। কিন্তু এটা বলেন তো, আপনি তাহলে এখন কেন এমন করছেন? মিমুকে নিয়ে খেলছেন কেন? বাহ, তুমি দেখছি আমার সম্পর্কে অনেক কিছু জানো। তাই এটাও জানার কথা, ওকে নিয়ে কেন এমন করছি। মানে কি বলতে চাইছেন আপনি? পরিষ্কার করে সরাসরি বলুন। ও আমার মেয়ে, তোমার কাছে কেন থাকবে? আপনার মেয়ে, কিন্তু আপনি তো তাকে ছেড়ে চলে গেছেন, আর ও তো ওর বাবার কাছেই আছে। তাহলে এত সমস্যা কিসের? এই কথা বলার পর হঠাৎ রেগে যায় সীমা। চোখ লাল করে চেঁচিয়ে উঠে বলে, আমি ছেড়ে চলে গেছি? আমি আমার মেয়েকে একদম ছেড়ে যাইনি। আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নেওয়া হয়েছে। কি বললে? কি হয়েছে? বাবা? কিসের বাবা? আকাশ, ও তো ওর বাবাই না। চারু অবাক হয়ে যায়। মেয়েটা বলে কি? আকাশ কি মিথ্যা বলেছে? আকাশ এমন ভাব করছে যে সীমা দোষী, কিন্তু সীমা অন্য কথা বলছে। এখন কাকে বিশ্বাস করবে? আবার মিমো আকাশকে বাবা ডাকছে। চারু কিছু বুঝতে পারছে না। চারু ঢোক গিলে নিজেকে শক্ত রেখে বলে, শোনেন, আর কথা বলে কোনো লাভ নেই। আমি বুঝতে পারছি আপনি আমার সাজানো সংসার নষ্ট করার জন্য এসেছেন। আপনি যান এখান থেকে, না হলে আমি পুলিশ ডাকবো। সে কথা বলে বোধহয় কাজ হয়েছে। সীমা ভয় পেয়ে যায়। চারু এর সুযোগটা কাজে লাগালো। আমার মিমু কোথায় বলেন আপনি? আপনি কেন ওকে নিবেন? মিমুকে বের করবেন, না হলে কিন্তু আমি সত্যি পুলিশকে ডাকবো। এই মেয়ে, তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ কেন? ও আমার মেয়ে, আমার মেয়েকে আমি নিয়েছি, পুলিশ আমার কি করবে? হ্যাঁ, আপনার মেয়ে, কিন্তু আপনারা এখন আলাদা। এই বাড়ির সাথে আপনার কোনো সম্পর্কই নেই। আপনি এভাবে কাউকে জোর করে নিয়ে যেতে পারেন না। তাছাড়া মিমু এখন সব কিছু বোঝে। ও যদি সবার সামনে বলে যে আপনি ওকে কিডন্যাপ করেছেন, ওর সাথে জবরদস্তি করছেন, তখন আপনার কি হবে বুঝতে পারছেন? এই কথা শুনে সীমা একটু ঘাবড়ে যায়। হঠাৎ করে সীমা একটা কাণ্ড করে বসে। সে একটা চাকু বের করে চারুর গলায় ধরে রাখে। খবরদার, তুমি পুলিশকে ডাকবে না, আমি মিনুকে নিয়ে আসছি। না না, আমি পুলিশকে ডাকবো না, সত্যি বলছি। মিমুকে আপনি নিয়ে আসবেন?
চারু ভয় পেয়ে যায়। এই মেয়েটা পাগল নাকি, এরকম আচরণ করলো কেন? চারু তো কেবল ওকে ভয় দেখানোর জন্য পুলিশের কথা বলেছে, কিন্তু মেয়েটা পুলিশের কথা শুনে এত সিরিয়াস হলো কেন? অপরাধীরা তো পুলিশের কথা শুনে ভয় পায়, যার অপরাধ নেই সে তো পুলিশ কেয়ারই করে না। তাহলে মেয়েটাই অপরাধী। চারু কিছুই বুঝতে পারছে না। তবে মেয়েটার যাওয়ার সময় চারু তার চোখগুলো লক্ষ্য করলো, কান্না করছে সে। চারু বুঝতে পারছে না সে কাকে বিশ্বাস করবে। সীমা একটা গাড়ির কাছে চলে যায় আর গাড়িতে উঠে মিমুকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে বের করে দেয়। তারপর গাড়িটা চালিয়ে চলে যায়। চারু দৌড়ে এসে মিমুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। মিমুও কান্না করতে থাকে। চারুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। চারু জড়িয়ে ধরে বলে, আরে কিচ্ছু হয়নি, এই যে মা তোমার সাথে আছে না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। শোনো, বাড়িতে গিয়ে আমার কথা কিচ্ছু বলবে না তোমার পাপাকে, সীমার কথাও বলবে না। আচ্ছা আমাকে বলো তো, ও কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? না, তেমন কিছু করেনি। আমাকে শুধু বলেছে তোমাকে যেন মা বলে না ডাকি, ডাকলে আমাকে আবারও নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি আর কান্না করো না, আমি তোমার সাথে আছি, বাসায় যাব চলো। চারু বুঝতে পারছে না সীমা কি চায়, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সীমা বলেছে মিমু যাতে চারুকে মা বলে না ডাকে, তাহলে কি এটাই মূল কারণ? চারু যাতে মিমুর মা না হয়। সীমা কি জেলাসি আছে আর সে কারণে এমন করছে? ভাবতে পারে না চারু আর বেশি টেনশন করলে ওর অবস্থা খারাপ হয়ে যায়। চারু বাড়ির ভিতরে ঢুকে আর ওকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ চারু হাঁটতে পারছিল না, চারু ঢুলছিল। চারু হঠাৎ করে পড়ে যেতে নেয়। তখনই আকাশ এসে দৌড়ে ওকে ধরে ফেলে। ওকে নিয়ে তাড়াতাড়ি সবাই শুয়ে দেয়, ওর মাথায় চোখে মুখে পানি দেয়। মিমু বোকার মতো অবাক হয়ে তাকিয়ে থাকে। ও বুঝতে পারে না ওর নতুন মায়ের কি হয়েছে। আকাশ ওর গালে হাত দিয়ে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করে। এই কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? চারু কথা বলো প্লিজ, তোমার কি হয়েছে? কি হয়েছে মিমু? তুমি কিছু জানো? তোমার মা এমন করছে কেন? সব ঠিক আছে? জানি না বাবা, মা তো একটু আগে ভালোই ছিল, মনে হয় ক্ষুধা পেয়েছে। আচ্ছা রানী, চারুর চোখে একটু পানি দাও, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। আকাশ ডাক্তারকে ডাকে। ডাক্তার তখন চেক আপ করে বলে, অভিনন্দন, সুখবর আছে, আপনি বাবা হতে যাচ্ছেন। ততক্ষণে চারুরও জ্ঞান ফিরেছে। এই খবর শুনে সবাই খুশি হয়ে যায়। আকাশ আনন্দে লাফিয়ে ওঠে। চারুর মা চারুর কপালে চুমু দেয়। ইয়া আল্লাহ, আল্লাহ আমার ডাক শুনেছে, আমার মেয়েকে সুস্থ রাখুন। আকাশ চারুর হাত চেপে ধরে। চারু একটু হাসি দেয়। রাতে চারু শুয়েছিল। মিমু তখন চারুর সাথে দুষ্টামি করছিল। আকাশের হাতে খাবারের প্লেট ছিল, সে চারুর জন্য খাবার নিয়ে আসে। মিমুকে দুষ্টামি করতে দেখে আকাশ রেগে যায়। কি করছো কি মিমু? তুমি দেখছো না তোমার মায়ের শরীর ভালো না? দুষ্টামি করলে বাইরে গিয়ে করো। এই কথা শুনে মিমু মন খারাপ করে ফেলে। ইদানিং ওর বাবা শুধু চারু চারু করে। মিমুর মনে মনে একটু রাগ হয়। চারুর জন্য কি ওর বাবা ওর কাছ থেকে বড় হয়ে গেল? মিমু তখন চেঁচিয়ে উঠে কেঁদে দেয়। বাবা, তুমি পচা হয়ে গেছো, সারাক্ষণ মার জন্য আমাকে বকো তুমি। দেখ, আমি আর আসবোই না। না না মিমু মা শোনো। মিমু কথা শুনে না, চলে যায়। চারু মন খারাপ করে বলে, এটা আপনি কি করলেন? ও ছোট মানুষ, ও কি বোঝে আমার শরীর ভালো না খারাপ? সুন্দর করে বললে কি হতো? এখন কি ভাবছে বলেন তো? ও তো ভাবছে আমার জন্য ওকে পর করে দিচ্ছেন। দেখলেন আমার কথাও বলল। আরে আমি বুঝতে পারি নাই, রাগে বলে ফেলছি। তবে এটা ঠিক, আমার এইভাবে বলাটা উচিত হয়নি। আচ্ছা ওকে সরি বলে দিব। এই নাও, তোমার এখন পুষ্টিকর খাবার খেতে হবে। আমি ডিম সিদ্ধ করে আর এই ফলগুলো কেটে আনছি, নাও খেয়ে নাও। চারু মুগ্ধ হয়ে আকাশের দিকে তাকায়। আকাশকে যতই দেখছি ওর প্রেমে পড়ে যাচ্ছে। মানুষটা কতটা কেয়ারিং। এই মানুষটা কারোর ক্ষতি করতে পারে না। চারু আকাশকে জড়িয়ে ধরে। হঠাৎ চারুর এমন আচরণে আকাশ অবাক হয়। চারুও হেসে ওকে জড়িয়ে ধরে, তারপর ওর ঠোঁটে চুমু দেয়। চারুকে শোয়াতে যায়। তখনই চারু লাফিয়ে উঠে বলে, মিস্টার আকাশ, এখন না, এখন এমন করলে সে যে আসছে সে রাগ করবে। আর তাছাড়া এখন এমন করলে কিন্তু মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা আছে। সো ধীরে কন্ট্রোল করুন। ঠিক আছে জনাবা, জো হুকুম, নেন এবার খেয়ে নেন। আকাশ চারুকে আদর করে খাওয়াচ্ছিল। চারু হাসছিল। দূর থেকে মিমু এসব দেখে রাগে চলে যাচ্ছিল। পরের দিন বিকেলবেলা চারুর একটি কল আসে। চারু কলেজ থেকে কল এসেছে, চারু জাতীয় পর্যায়ে গাইবে। এই কথা শুনে চারু খুশি হয়ে যায়। ওর মাকে গিয়ে জড়িয়ে ধরে। কি রে, এত সোহাগ কেন আজ?
কোনো সুখবর? মা, আজ আমার জন্য অনেক খুশির একটা দিন। আমি জাতীয় পর্যায়ে গাইবো। এই কথা শুনে চারুর মা কিছু বলে না। চারু কাছে গিয়ে বলে, ও মা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? আকাশ কি তোকে এলাও করবে, তাও এই অবস্থায়? চিন্তা করো না মা, আমি ওকে রাজি করাবো। রাতে আকাশ বাড়ি ফেরে। খাবার শেষ করে আকাশ অফিসের কিছু কাজ করছিল। চারু তখন পিছন থেকে জড়িয়ে ধরে। আকাশ চারুকে কাছে টেনে কপালে চুমু খায়। কি হলো বুড়ি, এখন আবার কি আবদার? আশ্চর্য, তুমি কি করে বুঝলে? হুম, আমি সব বুঝি। তোমার আদরের স্টাইল দেখেই বুঝেছি মেয়েরা কোনো কিছু চাওয়ার আগে এমন ঢং করে। তা বলে ফেলো। চারু অবাক হয়, একই সাথে লজ্জা পায়। এই লোকটা না জাতা। চারু আস্তে করে বলে, আমি জাতীয় পর্যায়ে চান্স পেয়েছি, আমি গাইতে চাই আকাশ। আকাশ ল্যাপটপে কিছু টাইপ করছিল। কথাটা শুনেও টাইপ করা বন্ধ করে দেয়। চারদিকে তাকিয়ে বলে, রাত হয়েছে, ঘুমাও যাও। চারু অবাক হয়, আশ্চর্য, এটা কেমন ব্যবহার? মানে কি? তুমি কিছু বলবে না? আকাশ ল্যাপটপটা পাশে রেখে হঠাৎ করে রেগে যায়। মানে কি তুমি বুঝো না? তুমি শিশু, কচি খুকি, তোমার এই অবস্থা, তোমার গান গাওয়ার এত শখ, তোমার কি আক্কেল কোনোদিন হবে না? তোমার সব কাজ প্রশ্রয় দেই বলে এটাও দিব? চারু হাঁ হয়ে চেয়ে থাকে। এর আগে চারু কখনো আকাশকে এমন করে রিয়াক্ট করতে দেখেনি। এটা কি সেই আকাশ? চারু কিছুতেই বিশ্বাস করতে পারছে না আকাশ থেকে না করবে। অন্তত আকাশে বোঝার কথা, কিন্তু আকাশ উল্টা এমন আচরণ করছে। তাই এবার চারু নিজেও রেগে যায়। হ্যাঁ, শখ, অনেক শখ। এই অবস্থা করছো কেন? আমার মনের জোর তোমার থেকেও বেশি। তোমার আমার সম্পর্কে কোনো আইডিয়া নেই, তাই এরকম বলছো। আমার কিছুই হবে না, আমি এখানে যাব, গান করব। না, তুমি যাবে না। 100 বার যাব, 1000 বার যাব। চারু, আমি কিন্তু সহজে রাগি না, রাগলেও কেউ থামাতে পারে না। আমার মেজাজ খারাপ করো না। কি করবেন আপনি? মারবেন? আমাকে হুমকি দিচ্ছেন? আপনি অনেক বড় লোক, তাই টাকা দিয়ে কিনে নিচ্ছেন। ও হ্যাঁ, কিনেই তো নিচ্ছেন। সেই জন্যই তো আমার মতো বাবাহীনা গরিব ঘরের এতিম মেয়েকে বিয়ে করে আপনি করুণা করেছেন। আমার মাকে এখানে এনে আমাকে উদ্ধার করেছেন। তো টাকা দিয়ে কিনা হলো না? চারু, এই কথা বলে আকাশ চারুকে একটা চড় মেরে ফেলে। চড় মেরে সে নিজে অবাক হয়ে যায়। সে এটা কি করলো? বোঝা মাত্রই চারুকে জড়িয়ে ধরে। চারু তখনও হতবাক। ও কল্পনাও করতে পারেনি আকাশ কোনোদিন তার গায়ে হাত তুলবে। সে আকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ছোবেন না আমায়, একদম ছোবেন না, খবরদার বলছি। সরি চারু, আমার তোমাকে মারার ইন্টেনশন ছিল না। রাগের মাথায় জাস্ট। চুপ, আপনি আর একটাও কথা বলবেন না। আপনিও বাকি পুরুষদের মতোই কাপুরুষ। কিছু না পারলে ধরে বউ পিটান, বাস শেষ। আপনি দয়া করে এখান থেকে যান। চারু শোনো। আর কিছু শুনতে চাই না, যান আপনি। আকাশ অন্য রুমে চলে যায়। আজকে মিমোরও কোনো সারা শব্দ নেই। আকাশ মিমুকে খোঁজে, দেখে মিমু ওর দাদুর কাছে শুয়ে আছে। আশ্চর্য, মিমি তো ওর মাকে ছাড়া শোয় না। তবে কি কালকে ব্যবহারের জন্য আকাশ কি বেশি করে ফেলেছে আর চারু আর মিমুর সাথে? কিন্তু ও তো জানে ও কেন এমন করেছে। ওদের কি করে বোঝাবে যে ওদের নিরাপত্তা দিতে চায়, কালো ছায়া থেকে ওদের দূরে রাখতে চায়? ইস, আগে কত ভালো ছিল, সবাই একসাথে কত আনন্দ করতো। দিন যাচ্ছে আর সব কিছু কেমন যেন হয়ে যাচ্ছে। পরের দিন বিকেলবেলা চারু মন খারাপ করে বসে আছে। এ সময় ওর মা আসে। আগেই বলেছিলাম এরা তোর স্বপ্ন পূরণ করতে দেবে না, দেখলি তো কি হলো। আহা মা, এইভাবে বলো না তো, ভালো লাগছে না আমার, চুপ করো। আচ্ছা মা, মিমুকে দেখছো? ওকে দেখছি না। জানি না কই থাকে। এইভাবে বলো কেন? বাচ্চা মানুষও, ওকে ওর বাবা বকেছে, তারপর থেকে ওকে আর দেখতে পাচ্ছি না, কাছেই আসে না। ভালো করেছে। মা থামো প্লিজ, তুমি সবসময় নেগেটিভ কথা কেন বলো? একটু পজিটিভলিও তো আলোচনা করতে পারো। এ সময় হঠাৎ নিচে চেঁচামেচির আওয়াজ শোনা যায়। চারু দৌড়ে যায়। সীমা বাড়িতে ঢুকে পড়েছে। রানী আর করিম তাকে বের করার চেষ্টা করছে, কিন্তু সে বের হচ্ছে না। বারবার মিমুর কাছে যেতে চাচ্ছে। মিমু দূরে দাঁড়িয়ে কাঁদছে আর ভয়ে কান্না করছে। সে সীমাকে প্রচুর ভয় পায়। চারু দৌড়ে গিয়ে মিমুকে জড়িয়ে ধরে। কেঁদো না মা, ভয় পায় না, মা আছে। আওয়াজ শুনে চারুর বাবা পেছন পেছন দৌড়ে আসে। সীমাকে দেখে তিনি চমকে যান। এ কি, এই মেয়ে এখানে কেন? এখন কি হবে? আকাশকে এক্ষুনি ফোন করতে হবে। আকাশের বাবা ফোন বের করে টাইপ করে। তার হাত খুব কাঁপছে।
ফোন ধরতে পারছে না। মিমু ওর মাকে জড়িয়ে ধরে। ওদিকে সীমা প্রাণপণ চেষ্টা করছে মিমুর কাছে আসার। চারু ইশারা করে ওরা ছেড়ে দেয়। সীমা মিমুকে এসে জড়িয়ে ধরে। মা চল, আমার সাথে চল। তুই আমার সাথে থাকবি, আমি তোর মা। এরা তোর কেউ না, কেউ তোকে ভালোবাসে না। সীমা টানাটানি শুরু করে, কিন্তু চারু দেয় না। চারু রেগে ওঠে। আপনার মাথায় সমস্যা, দেখছেন না বাচ্চাটা ভয় পাচ্ছে? ছাড়েন ওকে। এই তুমি সব নষ্টের মূল। আমি আমার মেয়ের সাথে কথা বলছি, তোমার এত সমস্যা কিসের? দেখুন, খবরদার আপনার মেয়ে করবেন না। অনেক হয়েছে, ওকে ছাড়ুন, ও আপনার সাথে যাবে না। না, আমি খাবো। এই কথা শুনে চমকে যায় সবাই। চারু অবাক হয়, মেয়েটা কি বলছে এসব? যাবে মানে? ও কি তবে রাগ করেছে, সে কারণে চলে যেতে চাইছে? ঠিক এ সময় আকাশ সেখানে এসে উপস্থিত হয়। আকাশ চেঁচিয়ে ওঠে। সীমা, খবরদার ওকে ছোবে না। আমার মেয়ের কিছু হলে। সীমা রেগে যায়। পকেট থেকে একটা ছুরি বের করে আকাশের দিকে বাড়িয়ে বলে, ও আমার মেয়ে, তোমার না। লজ্জা করে না আরেকজনের মেয়েকে নিজের মেয়ে বলতে? চল বেরো তুই, নড়লে দেবো একেবারে। আকাশের গলা শুকিয়ে যায়। এই মেয়েটা সাইকো, এখন কি হবে? এ তো যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলতে পারে। চারু এগিয়ে যায়। সীমা রেগে যায়। এই মেয়ে, খবরদার এগোবে না, তাহলে কিন্তু একদম মেরে ফেলবো। চারু ধীরে ধীরে এগোয় আর সীমাকে বোঝানোর চেষ্টা করে। শোনো সীমা, মিমু ছোট মানুষ, ওর সাথে কোনো ভুল কাজ করো না। ভুল কিছু করছি না, ও নিজেই তো আসতে চাইছে, তোমার সমস্যা কি? আকাশ হতভম্ব হয়। নিজে মানে? মিমু এসব দেখে অবাক হয়ে যায়। হঠাৎ করে অন্য মনে পড়ে, সীমা মা তো সবসময় ওকে মারে, চারু মা তো আর ওর বাবাই তো ওকে ভালোবাসে। ও এটা কি করতে যাচ্ছিল? ওর পুরোনো দিনের কথা মনে পড়ে। হুঁশ ফিরে ও দৌড়ে বাবার কাছে আসতে চায়। না বাবা, আমি তোমার কাছে যাব। মিমু আকাশের কাছে আসতে চায়, কিন্তু সীমা দেয় না। সীমা রেগে যায়। এই, তুমি আমার মেয়েকে ছাড়ো। চুপ মিথ্যাবাদী, একদম চুপ। ও তোমার মেয়ে না, ও আবরারের মেয়ে। তুমি কোন অধিকার ফলাতে চাও? ও আমার আর আবরারের মেয়ে। এই কথা শুনে চারু থমকে যায়। আকাশের দিকে তাকায়। আকাশ মাথা নিচু করে। হ্যাঁ, ও আরাব আর সীমার মেয়ে চারু। তবে যে তোমার মেয়ে বলে পরিচয় দিলে? কারণ ওকে আমি নিজের মেয়ের মতোই বড় করেছি, ভালোবেসেছি। ওর বাবা কই? চারু, আমি তোমাকে সব পরে বলবো। আপনি আমার কাছে আর কি কি গোপন করেছেন? চারু, সব বলবো তোমাকে, সব। এখন সময় নয়। হঠাৎ মিমু একটা চিৎকার করে। চারুর হুঁশ ফিরে। সে তাড়াতাড়ি দৌড়ে যায় সীমার কাছে। আকাশের বাবা আর চারুমা, রানী, করিম চাচা সবাই চিৎকার করে ওঠে, কারণ চারুর কাছে যেতেই সীমা চারুর পেটে একটা চাকু ঢুকিয়ে দেয়। তারপর হাসতে থাকে পাগলের মতো। মিমু ভয় পেয়ে কান্না শুরু করে দেয়। আকাশ দৌড়ে চারুকে ধরে, তারপর উঠে গিয়ে সীমার গলা চেপে ধরে। এটা কি করলে তুমি? আমাদের জীবন নষ্ট করে হয়নি তোমার? এখন এই মেয়েটার পিছু লাগছো? আমার বাচ্চা ওর পেটে, আমার বাচ্চাটাকেও। চারুমা আর সবাই দৌড়ে আসে। থামো, অনেক হয়েছে। আগে আমার মেয়েকে হাসপাতালে নাও, পরে তোমাদের কথা বইলো। রানী, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স কল করো। করিম, তুই থাক এখানে, আমি পুলিশ স্টেশনে কল করছি। ও যাতে পালাতে না পারে, ওরে ধরে রাখ। সীমা তখনও পাগলের মতো হাসছে। ওর যেন ধরা পড়ার কোনো ভয় নেই। আমার মেয়ের মা হবি তাই না? নে, এখন নিজেই আর কোনোদিন মা হতে পারবি না। এত বড় সাহস! আসছে। রানী অ্যাম্বুলেন্স কল করে আর ওর বাবা পুলিশকে। একটু পর পুলিশের গাড়ি এসে হাজির হয়। সীমাকে পুলিশ নিয়ে যায়। সীমা কিছু বলে না, পালায়ও না, চুপচাপ চলে যায়। মিমু সেদিকে তাকিয়ে থাকে। সীমার চোখে পানি, মিমুর চোখেও। এরপর অ্যাম্বুলেন্স আসে। চারুকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ইমার্জেন্সি কেস বলে চারুকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সবাই বাইরে চিন্তা করতে থাকে। আকাশ মাথায় হেলান দিয়ে বসে আছে। চারুর মা কান্না করছে। হঠাৎ করে চারুর মা রেগে যায়। আকাশের কাছে গিয়ে চেঁচায়, তোমার শান্তি হলো তো আমার মেয়েটার ক্ষতি করে? আন্টি, আমি কখনো চাইনি চারুর ক্ষতি হোক। সীমা যে কি করে! তাহলে ওই মেয়েটার কথা লুকালে কেন তোমরা? আমরা তো এখনো জানি না তোমাদের কাহিনী কি। কেন লুকাচ্ছ? আমি বিয়ে আগেই আজ পেয়েছিলাম, কিন্তু আমার মেয়েটা বোকা। মিমুর মা হবে সে, মিমুকে মায়ের ভালোবাসা দেবে। আজ ওই মেয়েটার জন্যই আমার মেয়েটার মায়ের স্বাদ ভুলে যাবে আজীবনের জন্য, তার নিজের সন্তানই। মা থামুন, কিছুই হবে না, এসব বলবেন না।
আমাকে থামালেও যা হবে সেটা থামাতে পারবে তুমি? তোমার মনে পড়ে পেটে চাকু ঢোকার পর ও বাচ্চা বেঁচে থাকবে? আকাশ মাথা নিচু করে। অনেকক্ষণ পর ডাক্তাররা আসে। আকাশ আর সবাই দৌড়ে যায়। ডাক্তার বলে, অপারেশন সাকসেসফুল। এখন বিপদ কমে গেছে, তবুও দোয়া করুন যাতে জ্ঞান ফেরে। ডাক্তার বেবি। সরি আকাশ, বাচ্চাটার ভ্রূণ নষ্ট হয়ে গেছে চাকুর আঘাতে, তাই আমাদের অপারেশন করাতে হয়েছে। বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হয়নি। এখন আপনারা যে আছে তাকে নিয়ে চিন্তা করুন, তার অবস্থা ক্রিটিক্যাল। আকাশ মাটিতে ধপ করে বসে পড়ে। চারুমা আপর কাঁদতে থাকে। আকাশের বাবা আকাশকে উঠায়। আকাশ বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। বাবা, এটা কি হলো আমার? কি হলো? সব ঠিক হয়ে যাবে বাবা। আমার মেয়েটা এ কথা জানলে আর বাঁচবে না। কি হবে আমার মেয়েটার এখন? অনেকক্ষণ পর চারুর জ্ঞান ফিরে। সবাই দৌড়ে যায়। চারু মাকে ওকে জড়িয়ে ধরে। মা, ঠিক আছিস তুই? চারু আস্তে আস্তে মাথা নাড়ে। তারপর মিমুর দিকে তাকায়। মেয়েটা দূরে দাঁড়িয়ে আছে ভয়ে। আকাশের চোখে পানি। আকাশ কিছু বলতে যাবে, চারু তখন উঠে বসে। চারুর মা ওকে উঠতে সাহায্য করে। আপনি আসবেন না, আপনি এগোবেন না। আপনার সাথে আমার কোনো কথাই নেই। আপনার জন্য আমার এই অবস্থা। চারু, কি বলছো এসব? হ্যাঁ, আপনি আগে থেকে সব জানালে আমি অ্যালার্ট থাকতাম। আপনি ঠিক হলে কেন লুকালেন সব কথা? আমরা এখনো জানি না সব কিছু। আমি সব বলবো, তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরো। আর বলে কি হবে, সব শেষ করে দিল তো বাচ্চাটা মেরে। চারু অবাক হয়, চেঁচিয়ে উঠে বলে, মানে? তোর বাচ্চাটা অ্যাবর্শন হয়েছে মা। চারু চিৎকার করে ওঠে। কি বলো মা? আকাশ সাহেব এত কিছুর পরেও আপনার কথা আমাকে শুনতে বলেন? আজ থেকে মুহূর্ত থেকে আপনার সাথে আমার আর পরিচয় নেই। মা, ওনাদের যেতে বলো এখান থেকে সোজা। আমি আমাদের বাসায় যাব। চারু, তুমি এত কঠিন হয়েও না। মানছি আমার গাফিলতি ছিল, কিন্তু বিশ্বাস করো তোমার ক্ষতি করার কোনো ইন্টেনশন ছিল না আমার। আমি তোমাকে ভালোবাসি। আমার মাই ঠিক ছিল। আপনি ক্ষতি না করলেও আমাকে ইউজ করছেন এতদিন। এখন সেটা বুঝেছি। সত্যি সত্যি বউ মানলে আপনি সব শেয়ার করতেন আমার সাথে। আমি শেয়ার করিনি, অনেকগুলো কারণ আছে তাই। আমি আর শুনতে চাই না, আসুন প্লিজ। এবার মিমু এগিয়ে যায়। ভয়ে ভয়ে চারুর হাত ধরে। মা, আমি তো তোমাকেই মা বলে চিনি, তুমি আমার জন্য যাবে না? আমি কি করে একা? আর অন্যদিকে মাথা ঘোরায়। মিমুর সাথে একটা কথাও বলে না। মিমু খুব কষ্ট পায়। সে দৌড়ে চলে যায়। আকাশের বাবা এসে চারুর মাথায় হাত বুলায়। মা, তোর কথা ভুল না। আমাদের জানানো উচিত ছিল। তোর সাথে হওয়ার ঘটনার জন্য আমরাও দায়ী। ঠিক আছে, তুই যেমন চাস তেমনই হবে। আমরা চলে যাচ্ছি। কিন্তু বাবা। চুপ, আমাকে বলতে দে। আমরা চলে যাচ্ছি। তবে তুই জানিস না, সব জানলে জানবি আমরা খারাপ লোক নই। আমরা কখনোই অন্যায় করিনি কারোর সাথে, কাউকে ইউজ করিনি। আরেকটা কথা, আমার বাড়ির দরজা তোর জন্য আজীবন খোলা থাকবে। যখনই মন চাবে চলে আসিস। আকাশ উঠো, মিউরানি, করিম আসো। কিন্তু চাচা, আপনার না থাকলে যে আমাকে কাছে। আমি কি বলেছি শুনতে পাওনি? ওর বিশ্রামই দরকার। এখানে থেকে আর কেচাল করো না তো, চলো। সবাই চলে যায়। চারু উদাস হয়ে তাকিয়ে থাকে। 3 দিন পর চারুকে বাড়িতে নিয়ে আসা হয়। চারু এখন নিজের মায়ের বাড়িতে। তার মা কোনো মতে ওকে এই বাড়িতে যেতে দিতে রাজি নয়। আর চারুর মনটা ভেঙে গেছে। সে কখনো ভাবেনি আকাশ তাকে এত বড় ধোকা দেবে আর এত বড় মিথ্যা কথা বলবে। এটা আকাশের মেয়ে ছিল না। এমনকি সে মা কেন এমন করেছে তাও চারু জানে না। এগুলো তো তার জানার কথা ছিল। আর সবচেয়ে বড় কথা, চারুর বেবি নষ্ট হয়ে গিয়েছে। সব কিছু জানিয়ে রাখলে হয়তো চারু আরও অ্যালার্ট থাকতো। ওর বাচ্চাটা অ্যাবর্শন হতো না। চারু কান্না করতে থাকে। দিন চলে যায় কিন্তু চারু কিছুই মুখে নেয় না। এদিকে বাড়িতে আকাশ মিমু সবাই মন খারাপ করে বসে থাকে। রানী জোর করে খাওয়াতে চায় কিন্তু কেউ খেতে চায় না। আকাশ মন খারাপ করে বসেছিল। তখনই আকাশের বাবা আসে। কিরে আকাশ, এভাবে কদিন চলবে? কিছু খেয়ে নে। খেতে ইচ্ছে করছে না বাবা, কি করে খাবার মুখে ঢুকবে? কিন্তু এভাবে কয়দিন? বৌমাকে চল নিয়ে আসি, সব বলে দে এবার। সব তো বলতে চাই বাবা, এত কিছু হওয়ার পর এসব তো জমিয়ে রাখার মতো কোনো কথা নয়। কিন্তু ওরা তো শুনবে না, বিশেষ করে
ওর মা তো ভীষণ রেগে আছে, কি করে ম্যানেজ করব? হ্যাঁ, আর তাছাড়া বেবিটাও নষ্ট হয়ে গেছে, সেই কারণেও বেশি মন খারাপ ওর। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বলো বাবা? আগামীর পরশুদিন আমরা ওদের বাড়িতে যাব। কি বলো? ওই বাড়ি ওর মা আমাদের ঢুকতেই দেবে না? তুই শুধু আমার প্ল্যান মোতাবেক চল, দেখবি সেদিন আমরা সব ঠিক করে ফেলবো। তুমি কি এমন করবে শুনি? সেটা সময় হলো দেখতে পাবি। চল, এখন কিছু কেনাকাটা করতে হবে। কেনাকাটা মানে ঘরের এই অবস্থা, আর তুমি কেনাকাটা নিয়ে পড়ে আছো? তুই বাইরে চল, গেলেই দেখতে পাবি কি কেনাকাটা করার কথা বলছি। মিমুকে নিয়ে নেই? না না না, দরকার নাই, চল। চারু মন খারাপ করে বসে আছে। আজ ওর জীবনের বিশেষ একটা দিন, ওর জন্মদিন। প্রতিবার এ সময় ওর মা ওর জন্য দিনটা স্পেশাল করে, কিন্তু চারুর আজ সেসব কিছুই করতে ইচ্ছে করছে না। ওর মা এসে কাঁধে হাত রাখে। কি রে মা, এভাবে মন মরা হয়ে থাকলে হবে? চল ওঠ, আমরা বাহিরে যাব, তোর জন্য কিছু কেনাকাটা করি, মন ভালো হবে। মা, তুমি কি বলো এসব? বলো তো, আমার এসব করার মতো মন আছে এখন? আচ্ছা তুই বস, আমি তোর ফেভারিট কেক বানাচ্ছি। যা মন চায় করো গিয়ে। চারুমা চলে যায় রান্নাঘরে। হঠাৎ কেউ কলিং বেল দেয়। চারুমা রান্নাঘর থেকে চেঁচায়, কে রে চারু? আমি দেখছি মা। চারু উঠে দরজা খুলে দেখে দরজার সামনে মিমো দাঁড়ানো। চারু দরজা খুলতেই মিমো ওকে জড়িয়ে ধরে। চারু ভীষণ অবাক হয়। এ কি, তুমি কার সাথে এসেছো? মিমো আর কিছু বলে না, একটা রেকর্ডার দেয় চারুর হাতে। চারু রেকর্ডার প্লে করে। সেখানে আকাশের কণ্ঠ ভেসে আসে। প্রিয় চারু, মনে আছে এই রেকর্ডার দিয়ে আমাদের প্রেমের শুরু হয়েছিল? আজ এই রেকর্ডার দিয়ে আমি আর একবার আমাদের প্রেমের শুরু করতে যাচ্ছি। আমি জানি আমি সরাসরি বললে তো আমার সাথে কথা বলতে চাইবে না, তাই এই পদ্ধতি অবলম্বন করতে হলো। তোমার অনেক প্রশ্ন জমে আছে আমি জানি। আসলে মিমু আমার মেয়ে না, আমার ভাই আরবের মেয়ে। তবে মিমু আমার মেয়ে না হলেও তাকে আমি নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসি। আসলে সীমা আর আরবের বিয়ে হয়েছিল, আর মিমু তাদেরই সন্তান। আর সবচেয়ে বড় কথা, এটা জানলে অবাক হবে যে সীমা আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু তখন আমার থেকে আমার ভাইয়ের টাকা পয়সা বেশি ছিল। আর লোভে পড়ে সীমা আমাকে ধোঁকা দিয়ে আমার ভাইকে বিয়ে করে। আমি আমার ভাইকে খুব ভালোবাসি, তাই সুখের জন্য আমি চুপ হয়ে যাই। এর কিছুদিন পর মিমু দুনিয়াতে আসে। হঠাৎ করে আরাব আর সীমার ঝগড়া লেগে যায়। সীমা কিছু হলেই মিমুর সাথে খুব খারাপ আচরণ করত। এতটুকু বাচ্চার সে কেয়ার করতো না। অতপর একদিন সিদ্ধান্ত নেয় সীমা আরাবকে ছেড়ে চলে যাবে। সীমা যখন চলে যেতে চেয়েছিল তখন সে মিমুকে সাথে করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমরা দেইনি, মিমুকে রেখে দেই। আরাব ভাই আর আমাদের জীবন কাটতে থাকে মিমুকে নিয়ে। কিন্তু কিছুদিনের মাথায় আমার ভাই আত্মহত্যা করে, কারণ তিনি সীমার চলে যাওয়াটা মেনে নিতে পারেননি। সীমা আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পরও তার প্রতি আমার এতটা ঘৃণা জন্মায়নি যতটা ঘৃণা জন্মেছে আরাব ভাই আত্মহত্যা করার কারণে। একটা মেয়ে কতটা জঘন্য হলে প্রথমে আমার সাথে সম্পর্ক করে, তারপরে আমার সেই সত্যিকারের ভালোবাসাকে পায়ে ঠেলে লোভে পড়ে আমারই বড় ভাইকে বিয়ে করে, আর এরপর আমার সেই বড় ভাইকেও ধোঁকা দিয়ে চলে যায়। আর তার কারণে আমার ভাই আত্মহত্যা করে। এরপর থেকে আমি শুধু সীমা নয়, পৃথিবীর সমস্ত মেয়েকে ঘৃণা করি। আমার সেই কালো অতীতের কারণে আমি কোনো দিন কোনো মেয়ের দিকেও আর তাকাইনি। তোমাকে দেখার পর আমার সেই বিশ্বাস ভেঙে যায়। আমার মনে হয় ভালোবাসার মতো মানুষ এখনও আছে। এরপর আর কি, আমাদের বিয়ে হলো। তোমাকে আমি জানিয়েছিলাম আমার মেয়ে, ওকে আমি সত্যি আমার নিজের মেয়ের মতো ভালোবাসি। আর মিমো আমাকে ওর বাবা বলেই জানে। আমি তোমাকে সব কিছু বলতাম, কিন্তু একটু সময় করে বলতাম। আমি জানতাম মিমু আমার ভাইয়ের মেয়ের শুনলে তোমরা আরও বেশি খুশি হবে। আর তাছাড়া আমি দেরিতে জানাতে, যাতে তুমি সীমার ব্যাপারে না জানো। অনেক ভয়ঙ্কর একটা মেয়ে সে। আমি চাইনি তোমরা তার সংস্পর্শে আসো, তার ব্যাপারে আদৌ কোনো কিছু জানো। অবশেষে এত বড় ক্ষতি করে ফেলবে সেই সীমা, সেটা আমি বুঝতে পারিনি।
আর এই ভয়টাই আমি পেয়েছিলাম। তবে আমি হয়তো জিনিসগুলো আরও আগে তোমাকে বলে দিলে সব কিছু আরও সুন্দর হতে পারত। আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমি তোমাকে ধোঁকা দেইনি, এতটুকু জেনে রেখো। আমি তোমাকে ভালোবাসি। ইতি, তোমার অপ্রিয় কেউ। চিঠিটা পড়ার পর যেন চোখ দিয়ে পানি পড়তে থাকে। চারু মিমুকে জড়িয়ে ধরে। চারুর মা রান্নাঘর থেকে দৌড়ে আসে। চারুকে কিছু জিজ্ঞেস করার পর তার উত্তর না দিয়ে ওর মাকে শুধু চিঠিটা ধরিয়ে দেয়। ওর মা চিঠিটা পড়তে থাকে। এদিকে তখনই ঘরে আকাশ, ওর বাবা, রানী, করিম সবাই প্রবেশ করে আর সবাই ওকে হ্যাপি বার্থডে বলে সারপ্রাইজ করে দেয়। অনেক অনেক গিফট ওর সামনে রাখে। চারু নিজের ভুল বুঝতে পারে ও আকাশকে জড়িয়ে ধরে এবং মিমুকেও। আমাকে তোমরা দুজন ক্ষমা করে দাও। তোমাদের সাথে না বুঝে খারাপ আচরণ করেছি। আমি আর কখনো এমন করব না। আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি। ওরা একে অপরকে জড়িয়ে ধরে আর সবাই হেসে দেয়। মিমু ওর মায়ের চোখ মুছিয়ে ওর বাবার হাতে মায়ের হাত দিয়ে বলে, আজ থেকে তোমরা আর কখনো একজন আরেকজনের সাথে ঝগড়া করবে না। আর আমি তোমাদের মেয়ে, তোমরা আমার বাবা মা। এরপর থেকে কোনো দুষ্টুমি করলে তোমাদের দুজনকে আমি মার দেব কিন্তু। চারু আর আকাশ মিমুকে জড়িয়ে ধরে। মিমু কান্না করে ফেলে। বাকিদের চোখও জল এসে পড়ে এমন ভালোবাসা দেখে। চারুর মাও নিজের ভুল বুঝতে পারে। এরপর থেকে সবাই খুব সুখে জীবনযাপন করতে থাকে।